এই দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, জাস্ট গিভ মি 1 or 2 minutes, হ্যাঁ? আমি জাস্ট Recording stopped. 1-2 মিনিটের মধ্যে Recording in progress. একটু ওয়েট করবেন না শুরু করে দিবেন? আমি একটু জাস্ট 1 মিনিট ওয়েট করি, হ্যাঁ? আমি জাস্ট একটা ফোন জাস্ট শেষ করে আমি। আসসালামু ঠিক আলাইকুম আছে, স্যার। কারণ মাত্র 46 তো একটু হোক। ঠিক আছে 46, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 3-4 মিনিট পরে শুরু করছি। Recording stopped. Recording in progress. আমরা শুরু করে দিই, হ্যাঁ? আমাদের সময় কমানো যাবে না, 55 আমরা যথেষ্ট। আচ্ছা, তাহলে আজকে আমরা ই কমার্সটা শুরু করি। আমি যদিও সেগমেন্ট 5টা শুরু করতে চেয়েছিলাম, বাট দেখলাম যে আচ্ছা আমার এখন পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে কেউ কি বলতে পারবেন? আমি কাউন্টার করি নাই।
কারোর কাছে কি ক্লাসের কোনো কাউন্ট আছে যে আইটির কয়টা ক্লাস হলো, কোনো আইডিয়া? আচ্ছা, অসুবিধা নেই, আমি পরে জেনে নেবো না। আমি পরে জেনে নেবো না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা ই কমার্সটা শুরু করি, তারপর আমরা সেকেন্ড ফাইভে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, ই কমার্সে আমাকে ই কমার্স তো আলোচনা করে নেই তো, তাই না? আজকে তো প্রথম। না স্যার, আজকে প্রথম। আজকেই ফার্স্ট স্যার Okay, ই-কমার্স। ঠিক আছে, তাহলে ই কমার্সে তাহলে আমাকে বলেন দেখি যে ই কমার্স আর আমি ই কমার্স আর ই বিজনেস এই ডিফারেন্সটা নিয়ে বোধহয় আলোচনা করছিলাম, এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছি। So e-commerce, what actually makes an e-commerce a e-commerce? মানে হচ্ছে গিয়ে ই কমার্সের বৈশিষ্ট্য কি? ই কমার্স আমরা কখন বলি কোন বিজনেসকে, যখন ই কমার্স বলি তখন কখন বলি ই কমার্স? আমরা একটা আলোচনা করেছিলাম বোধহয়, এটা আমি বলেছিলাম, লেট মি আনসার ইট। বলেছিলাম যখন ইলেকট্রনিক্যালি বা ওভার দ্য ইন্টারনেট অ্যাপ ইউজ করে হোক আর ওয়েব ব্রাউজার ইউজ করে হোক বা অন্য কোনো মিডিয়ামে হোক, বাট অনলাইনে থ্রু দিয়ে যখন আমরা কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটি করি, অর্থাৎ যখন একদম বাই সেল করি, কোনো প্রোডাক্টকে বাই অথবা সেল করি, সেই সময় আমরা ওইটাকে বলি হচ্ছে ই কমার্স। আদারওয়াইজ ইন্টারনেটের উপরে বেস করে বিজনেস ট্রানজাকশন বা বিজনেস ইভেন্টস অনেকগুলোই ঘটে, সবকিছুকে আমরা ই কমার্স বলি না। যে কোনো আইটি সিস্টেমে ইউজ করা ই কমার্স না, হ্যাঁ, সেটাকে আমরা ই বিজনেস বলি। ই বিজনেসের একটা সাবসেট হচ্ছে কি ই কমার্স, যেখানে আমরা ইলেকট্রনিক্যালি ট্রেডিং করি, ইলেকট্রনিক্যালি কোনো কিছু প্রোডাক্ট বা সার্ভিস পারচেজ অথবা সেল করি, তখন ওইটাকে আমরা বলি ই কমার্স, রাইট? এখন এই ই কমার্সে আমরা যদি স্যার আপনার বোধহয় পাওয়ার আউটেজ হয়ে গেছে মনে হয়। স্যারকে তো শোনা যাচ্ছে না সম্ভবত। হ্যাঁ, কারেন্ট চলে গেছে সম্ভবত, আমার যেটা ধারণা। স্যার তো মনে হয়, আমি মনে করি স্যার কারেন্টের ধরছে, কথাবার্তা নাই। না না, ওটা যে কয়েক সেকেন্ড হচ্ছে ই থাকে আর হ্যাঁ কি। স্যার, বের হয়ে গেছে। না না, স্যার আবার জয়েন করবে অবশ্যই। আরে ভাই, এত এরকম হলে হইব না তো, একটু ওয়েট করেন না, দেখেন কি হয়। হ্যাঁ, টাইম চলে গেছে, এই হয়েছে সে হয়েছে, এগুলা তো দরকার নাই, একটু দেখি আমরা। ভাই, অধৈর্য না, ভাবছি যে নিজের নিজের সমস্যার কারণে হচ্ছে কিনা, এই জন্য কমেন্টস না, করলাম। একটু আমরা দেখি, দেখার পরে একটু দেখি, তারপরে আপনার যোগাযোগ করা যাবে, সমস্যা নেই, কি হয়েছে না হয়েছে, আগে একটু দেখি। আমি মনে করছি আমার ফোনের ডিসটা আমি রিস্টার্ট দিয়ে দিয়েছি আর ফোন। আচ্ছা, ফরিদা ইয়াসমিন আছেন না? ফরিদা ইয়াসমিন আপু আছেন? থাকলে একটু কথা বললেন। ফরিদা ইয়াসমিন, রুল 78। মেবি আপনি হোস্ট হয়ে গেছেন। হ্যাঁ, আপনি আমাকে একটু হোস্ট করে দিয়েন, আর আমি তো স্যারকে হোস্ট করে দিছি। কই গেল? সরি, আমি তো মিউট হয়ে আছি, বলবেন না আপনারা, কথা বলে যাচ্ছি। স্যার বলছিলাম তো, হ্যাঁ, আপনাকে শোনাই যাচ্ছিল না। ও, আমি আবার মাঝখানে উঠে গেছিলাম, নেট ডিসকানেক্ট করে ফেলছিল। ওই আইটি এক লোক আসছে, মানে টেন্ডারের কাজ করতেছে অফিসে,
ওর মধ্যে কি করতে গিয়ে নেট স্যার একটু কথা বলি, ফরিদা ইয়াসমিন আপু আপনি কি আছেন লাইনে? 78 রুল কোথায় যায়? আচ্ছা স্যার শুরু করতে পারেন আপনি। কোন অসুবিধা নেই। ফরিদা ইয়াসমিন হোস্ট হয়ে আছে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, ভাই এটা- আমি আছি। আচ্ছা ঠিক তাহলে আছে। আমাকে একটু হোস্ট করে দেন সাদ্দাম, হ্যাঁ আমাকে একটু হোস্ট করে দেন, আমি স্যারকে একটু হোস্ট করে দিচ্ছি। দেখেন আচ্ছা। সাদ্দাম ভুলে আপনার এটা হয়ে গেছে, আমার একটু কানেক্ট ছিল না তো, আমাকে হোস্ট করে দেন। হ্যাঁ ওকে, সো যেটা বলতেছিলাম যে বিজনেস টু কনজিউমার B2C, হ্যাঁ এটা আমরা অনেকে শুনছি। এখানে একটা টার্মের ক্ল্যারিটি, সেটা হচ্ছে কনজিউমার ভার্সেস কাস্টমার। এটা তো আমরা ক্লিয়ার, তাই না? হু ইজ কনজিউমার, হু ইজ কাস্টমার? কেউ বলতে পারবেন? কেউ বলবেন কনজিউমার আর কাস্টমার? জি স্যার, যে যে পারচেজ করে সে কাস্টমার আর যে বুক করে সে কনজিউমার। আচ্ছা, দুইটা কি একই পার্সন কখনো হইতে পারে? জি স্যার, দুইটা একই পার্সন হতে পারে, ম্যাক্সিমাম কিন্তু সময় তাই হয়। হ্যাঁ জি, আমরা ওই যে পার্থক্যর বলি একটা এক্সাম্পল। সব কাস্টমারে ভোক্তা হতে পারে, সব ভোক্তা কাস্টমার হতে পারে না। সব, আবার বলেন। সব উল্টা বলছি স্যার। সব কাস্টমার কনজিউমার হতে পারে, কিন্তু সব কনজিউমার কাস্টমার হতে পারে না। সব কাস্টমার কনজিউমার হতে পারে, কিন্তু হবেই এমন কোনো কথা আছে? সে তেমন কথা নাই, হতে পারে। ওকে, আবার সব কনজিউমারও চাইলে কাস্টমার হইতে পারে, কিন্তু কেউ কেউ হয় না। আচ্ছা যাক, যেটা আসলে আচ্ছা, মিউচুয়ালি যেমন এক্সক্লুসিভ না। বাচ্চাদের কথা, যে বাচ্চারা তো কনজিউমার কিন্তু ওরা কাস্টমার না। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এখানে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, পার্থক্যটা বোঝার জন্য। এটা বিজনেস ইয়ে থেকে বলতেছে, নলেজ থেকে বলতেছে। সেটা থেকে প্রথমত ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে কনজিউমার হচ্ছে গিয়ে যে ভোগ করে, আর কাস্টমার হচ্ছে গিয়ে যে কেনে। কেনে বা কেনার ডিসিশনটা নেয়, বা যে কেনে, ওইটা কেনে বলতে কেনার ডিসিশনটা নেয়, যে আসলে অপশনের মধ্যে থেকে সিলেক্ট করে বা যে কেনে। যেমন আমি যদি একটু ক্রিটিক্যাল একটা এক্সাম্পলে প্রথমেই জাম্প ইন করি, সে ফার্মাসিউটিক্যালস কোম্পানি, যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলা অপারেট করে, তাদের যে সেলস পার্সন, যে মার্কেটিং পার্সন, মেডিকেল ইনফরমেশন অফিসার, মেডিকেল প্রমোশন অফিসার, বিভিন্ন নামে বলে, তারা মেডিকেল অফিসার, এরা কাদের কাছে গিয়ে সেল করে? স্যার নরমালি ফার্মেসিতে যে সেল করে। ফার্মেসিতে গিয়ে আসলে ডিস্ট্রিবিউটরের লোক বা ডিস্ট্রিবিউশন গিয়ে সেল করে বা অর্ডার কালেক্ট করে, আমি বলবো যে অর্ডার কাটে। হ্যাঁ, ফার্মেসিকে গিয়ে যদি বলে, যেমন ধরেন একটা মুদির দোকান অথবা একটা কনফেকশনারি ডিপার্টমেন্টাল স্টোর, ওখানে গিয়ে প্রাণের সেলস পার্সন গিয়ে বলে যে ভাই আমার জিনিসটা বেশি রাখেন, এটাতে আমি বেশি ডিসকাউন্ট অফার করতেছি। গুঁড়া দুধের একটা কোম্পানি পার্টিকুলার ব্র্যান্ড গিয়ে বলে যে আমারটা শেলফের সামনের দিকে রাখেন, আমরা আপনাকে 1% করে মার্কআপ বেশি দিব। ফার্মাসিউটিক্যালস কোম্পানি কি ঠিক এরকম ফার্মেসিতে গিয়ে সেল করে যে আমার ওষুধটা বেশি রাখেন? জানা আছে কি? সাধারণত না, আমি উত্তর দিচ্ছি। করে না, তারা মূলত ডাক্তারদের দিয়ে তাদের ওষুধগুলো চালানোর চেষ্টা করে বেশি। অ্যাবসলিউটলি, যেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেলস পারসনরা ফার্মেসিতে যায় আসলে অর্ডার কাটতে, যাতে কোন রিকোয়ারমেন্ট থাকলে সেই রিকোয়ারমেন্ট যাতে মিস না হয়ে যায়। ফার্মাসিগুলো দেখবেন কি করে, যখন একটা ওষুধ শেষ হয়ে যায়, পার্টিকুলার একটা ওষুধ, তখন এবং কাস্টমার এসে জিজ্ঞাসা করতেছে যে এই ওষুধটা আছে কিনা, তখন সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে বা ওই যে দোকানের সেলস পারসনকে বলে এই ওষুধটার কথা লিখে রাখো। তার মানে রিকোয়ারমেন্টটা তারা রেকর্ড করতেছে যে এই ওষুধটার কথা লিখে রাখো। তখন পরের দিন যখন ফার্মাসিউটিক্যালস কোম্পানির সেলস পারসন বা ডিস্ট্রিবিউটর, মোস্টলি ডিস্ট্রিবিউটরের সেলস পারসন, নট ফার্মাসিউটিক্যাল সেলস পারসন আসে বড় ফার্মাসিউটিক্যাল করার জন্য, সেই ডিস্ট্রিবিউটরের যে সেলস পারসন আসে, সেই সেলস পারসনের কাছে তখন বলে যে ভাই আগামী ইয়েতে এই ওষুধগুলো এত পাতা করে দিয়ে দিবেন। এই ওয়েতে আসলে হয়। ওখানে আসলে ওই পুশটা বা সেলসের যে ঘটনাটা, ওটা আসলে ফার্মেসিতে একভাবে হয়, এটাও একটা সেলস, এটাও একটা পারচেজ, বাট মেইনলি পারচেজ ডিসিশনটা কোন ব্র্যান্ডের ওষুধ কতটা চলবে, কোন মেডিসিনটা কতটা চলবে, এটা আসলে ডিসাইড করে মোস্টলি ডক্টররা যখন প্রেসক্রাইব করে। কারণ ডাক্তার 90% ক্ষেত্রে না, ইনফ্যাক্ট 98%, 99% কেসেই ডাক্তাররা প্রেসক্রিপশনে যেই ব্র্যান্ডের ওষুধ লিখে দেবেন, যদিও আমি এটাকে সাপোর্ট করি না, ইট ইজ নট অ্যান এথিক্যাল প্র্যাকটিস, হ্যাঁ, ইট ইজ নট অ্যান এথিক্যাল প্র্যাকটিস, ইটস অ্যান আনএথিক্যাল প্র্যাকটিস, বাট স্টিল দ্য ইন্ডাস্ট্রি গোজ লাইক দিস ইন বাংলাদেশ, যে যখন একজন ডাক্তার পার্টিকুলার সে প্যারাসিটামল যে জ্বরের ওষুধ বা ব্যথার ওষুধ, এই প্যারাসিটামল আছে, নাপা আছে, এইচ আছে, ফাস্ট আছে, প্যারাসিটামল নামে আছে,
তো বিভিন্ন ব্র্যান্ডে আছে। এখন কোনো একজন ডাক্তার যদি এইস লিখে দেয়, এটা তো তার সাধারণ ওষুধ, অনেকে এক্সচেঞ্জ করে খেতে পারে, বাট যখন অ্যান্টিবায়োটিক বা এরকম কিছু হয়, কোন একটা ব্র্যান্ডের নাম যখন লিখে দেয়, তখন দোকানদার যদি ডিফারেন্ট ব্র্যান্ডও একই ওষুধ দিতে চায়, কাস্টমার রেজিস্ট করে না, ডাক্তার সাহেব বলছে এটাই দিতে, এটাই এটা খেতে, এটাই 99% ক্ষেত্রে তাই। যার ফলে কি হচ্ছে, এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে অরিজিনাল সেলস পারসন যারা এমআই ও এমপি, এরা আসলে সময়টা স্পেন্ড করতেছে কোথায়, ডাক্তারদের পিছনে। কারণ পারচেজ ডিসিশন একরকমের করতে গেলে আসলে নিতেছে ডাক্তাররা, তারা যখন প্রেসক্রাইব করছে তখনই আসলে এটা করে সেল ধরতেছে। হ্যাঁ, এইটাকে আপনারা যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এমআইএস গুলো ভালো করে ঘেটে দেখেন, যে এমআইএস গুলো, রিপোর্ট গুলো এবং অ্যানালাইসিস গুলো বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির, তারা আসলে দুই রকমের এমআইএস তৈরি করে, মানে দুইটা এমআইএস তৈরি করে। একটা হচ্ছে কি রিয়েল ফার্মেসি আপলিফট, যে ফার্মেসি থেকে ডিপো থেকে কত আপলিফট হচ্ছে ওষুধের, তার আগে আরেকটা সেলস রিপোর্ট করে, সেটা হচ্ছে ডাক্তারদের কি পরিমাণ প্রেসক্রিপশন হচ্ছে, এবং এইটার একটা অ্যানালিটিক্স বিক্রি হয়। দুইটা কোম্পানি আছে এই অ্যানালিটিক্সটা বিক্রি করে, একটা কোম্পানি হচ্ছে আইএমএস, আর একটা কোম্পানি হচ্ছে গিয়ে আরে নামটা মনে করতে হচ্ছে না, আচ্ছা আর একটা কোম্পানি আছে, দুইটা কোম্পানি আর কি, হ্যাঁ কি থ্রি জানি, আচ্ছা। সো এই মার্কেটিং এর আমরা কি বলি, 4M না কি 3, হ্যাঁ ওই 5P, হ্যাঁ 4P, 4P বলে একটা কোম্পানি আছে, 4P, এই 4P, এই 4P বলে একটা কোম্পানি আছে, আর হচ্ছে কি আইএমএস। এই দুটো কোম্পানি বাংলাদেশে, এই এসিআই ফার্মা, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, এদের কাছে একটা অ্যানালিটিক্স বিক্রি করে, যে ডাক্তাররা কি পরিমাণ প্রেসক্রিপশন করতেছে, কি পরিমাণ কোন ব্র্যান্ডের কি পরিমাণ প্রেসক্রিপশন হচ্ছে, ওইটার উপরেও আসলে দেখা যায় যে এমআই ওদের কমিশন বা এই জাতীয় জিনিসপত্র ওইটার উপরে ডিটারমাইন করে। তার মানে কি হচ্ছে কি, তারা কিন্তু ধরে নিচ্ছে ওইটি হচ্ছে সেলস, যে পরিমাণ প্রেসক্রিপশন হচ্ছে ওইটি হচ্ছে সেলস। তার মানে এই জায়গাটাতে দেখেন কনজিউমার কোথায় আর সেলস ডিসিশনটা কোথায় মেক হচ্ছে। এটা একটা এক্সেপশনাল এক্সাম্পল, একটা এক্সেপশনাল এক্সাম্পল, এন্ড অবভিয়াসলি ইটস নট আ স্ট্যান্ডার্ড ওয়ান, নট an ethical one, বাট এই ধরনের অনেক কিছু হয়। যেমন অনেক সময় কি হয়, সে একটা এনজিও বা একটা ডোনার এজেন্সি কোনো এক জায়গায় সস্তায়, যেমন আমি একটা এজেন্সির কথা বলতে পারি, যেমন আইডি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস, আমেরিকান একটা এনজিও। ওরা যেটা করে, ওরা করে হচ্ছে কি বিভিন্ন ডিস্ট্রিক্টে সেচের পাম্প, ওদের কাজই হচ্ছে কি যাতে মানুষ বাংলাদেশে বা এরকম আফ্রিকার কিছু কান্ট্রি অপারেট করে, সেখানে যাতে ইরিগেশন নিয়ে ফসলের উৎপাদন কমতি না হয়, ফসলের উৎপাদন যাতে অ্যাডিকুয়েট হয়, ইরিগেশন যাতে কোনো বাধা হয়ে না থাকে, সেচ। যে কারণে তারা কি করে, যে আধুনিক সেচ পদ্ধতি প্রমোট করে গ্রামে গঞ্জে। এখানে আধুনিক সেচ পদ্ধতি প্রমোট করতে গিয়ে ওরা যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে সেচের যে পাম্পের যে কোম্পানি, যেমন আমাদের এখানে আছে হচ্ছে পেট্রোলো, সে কথা কথা, দেন হচ্ছে গিয়ে এরকম দু একটা কৃষক বন্ধু পাম্প, এরকম কিছু পাম্পের কোম্পানির সাথে বা সেচের যন্ত্রের কোম্পানির সাথে ওরা কন্ট্রাক্ট করে। ওরা এই পাম্পটা কেনায় কৃষককে দিয়ে, কিন্তু মাঝখানে কেনার ডিসিশনটা ওরা মেক করে। কৃষকের কাছ থেকে হয়তো পুরো টাকাটা নেয় না, হয়তো একটা সাবসিডাইজ রেটে কৃষককে সেল করে, ওরা হয়তো বাকিটুকু ভরে দেয়, কিন্তু কন্ট্রাক্টটা করছে কৃষক বন্ধু পাম্পের সাথে, পেট্রোলের সাথে তারা। তার মানে তারা হচ্ছে কাস্টমার আলটিমেটলি কৃষক বন্ধুর জন্য অথবা পেট্রোলের জন্য, তারা হচ্ছে কাস্টমার। বাট কনজিউমারকে, কনজিউমার ইভেনচুয়ালি ইজ এ ফার্মার। সো এইরকম বিভিন্ন ভাবে আমরা কনজিউমার কাস্টমারকে ভ্যারি করতে দেখি। ঠিক B2C যখন আমরা বলবো, তখন এটা আসলে মেইনলি এভাবে করে চিন্তা করা হয় যে কাস্টমার না, মোস্টলি কনজিউমার কেন্দ্রিক চিন্তা করা। কারণ B2C হচ্ছে কি একটা রিটেইল বিজনেস। রিটেইল বিজনেস হচ্ছে কি যেটা একদম এন্ড ইউজারের হাতে, কনজিউমারের হাতে জিনিস তুলে দেয়। যেমন আমরা রিটেইলার কাকে বলি, এই যে দোকানদার, ডিপার্টমেন্টাল স্টোর যেটা বললাম, ফার্মেসি যেটা বললাম, এগুলো হচ্ছে কি রিটেইল স্টোর। কারণ এরা একদম এন্ড ইউজার, কনজিউমারের হাতে জিনিসটা, প্রোডাক্টটা তুলে দেয়। আর রিটেইল না এরকম স্টোর কোন ডিলার, হোলসেল যারা করতেছে, যারা অন্যান্য ট্রেডিং করছে, এক্সপোর্টার্স, ইম্পোর্টার্স, দে অলসো বাই সেল, তারা কিন্তু একজন আরেকজনের কাস্টমার হয়, কিন্তু দে আর নট কনজিউমার্স এন্ড দে আর নট রিটেইল। ওকে, সুতরাং আমরা যখন ই কমার্সে B2C বলছি, তখন আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা রিটেইল বিজনেস। এটা রিটেইল বিজনেসকে আমরা B2C বলতেছি। যখন বিজনেস টু কনজিউমার, অর্থাৎ ই কমার্স একটা বিজনেস, তারা কনজিউমারকে দিচ্ছে, তখন তার মানে এটা একটা রিটেইল ই কমার্স, যেখানে আমি চাইলে একটা কিনতে পারি, চাইলে দুইটা কিনতে পারি। সাধারণত আমি এক ট্রাক জিনিস কিনি না ওয়েবসাইট থেকে,
হ্যাঁ, কারণ হচ্ছে তখন রিটেল থাকতেছে না। আমি যদি এক ট্রাক কোন একটা জিনিস কিনি, সেই মগটা সে চাইনিজ একটা কোম্পানি প্রডিউস করছে, এখন আমি এটা ই কমার্সে ওয়েবসাইটে অর্ডার দিচ্ছি যে এক ট্রাক মগ দেন, ইটস শিওর যে আমি এক ট্রাক মগ নিজের বাসা সাজানোর জন্য অথবা প্রতিদিন একটা করে কফি কাপে এক একটা করে নতুন কাপে খেয়ে ভেঙে ফেলবো এরকমের জন্য কিনতেছি না। ওটা হইলে আমার মেন্টাল স্টেট প্রবলেম আছে। সো ইট ইজ নট মেন্ট টু বি কনজিউমার। সেক্ষেত্রে এটা বিটুসির মধ্যে পড়বে না, ওই ধরনের প্রোডাক্ট সেলিং হয় না। সো বিটুসির এক্সাম্পল গুলো আমরা যত ইউটিউব দেখি, যত দেখি, কি বলে ওটাকে, যত ই কমার্স দেখি নর্মালি, তার মেজরিটি হচ্ছে গিয়ে বিটুসি। আমরা এই দারাজ বলি বা আমরা পিকাবু বলি, আমরা অন্য যে কোনো ই কমার্স বলি, সাধারণত বিটুসি, অর্থাৎ কনজিউমারের কাছে সেল করার জন্য, নট টু কাস্টমার, নট উইথ দ্য ইন্টেন্ট যে কেউ একজন কিনে এটাকে আবার রিসেল করবে, নট উইথ দ্য ইন্টেন্ট যে কেউ এটাকে 10টা ফ্রিজ কিনবে, 5টা মোটরসাইকেল কিনবে। সেটা আসলে ওই একটা বিটুসি ই কমার্সের ইন্টেন্ট হইতে পারে না বা মডেল হতে পারে না, যেটা আনফরচুনেটলি কিছুদিন আগে আমরা গেছি এটার ভিতর দিয়ে, তাই না, যে এটি একটা ব্যবসার টুল হয়ে গেছিল কারোর জন্য। সো দ্যাট ডিডন্ট রিমেইন আ রিটেল ই কমার্স, ওইটা আসলে রিটেল ই কমার্স। আবার বি টু বি হইতে গেলে তখন হচ্ছে কি এটা রিটেল না, তখন হচ্ছে কি এটা বিজনেস টু বিজনেস, অর্থাৎ অনলাইনে ট্রানজাকশন হচ্ছে, বাট এটা হচ্ছে হোলসেল পর্যায়ে। একটা এক্সাম্পল দিতে পারবেন বি টু বি, বিজনেস টু বিজনেস, যারা মেন্ট টু বি সেলিং টু বিজনেসেস, এরকম কোন ই কমার্সের ইয়ে দিতে পারবে বাংলাদেশে বা বাইরে? স্যার অ্যাপেলের লজিক বোর্ড আইফোনের বা ম্যাকবুক প্রো, সেটা যে চিপ সেটা তো কারেন্টলি অ্যাপেল করতেছে, বাট প্রিভিয়াসলি সেটা ইন্টেল ছিল। তো সেক্ষেত্রে স্যার বিজনেস টু বিজনেস হচ্ছে। বিজনেস টু বিজনেস তো হচ্ছে বটে, বাট ই কমার্স হচ্ছে না আর কি, কারণ আমি শিওর ইন্টেলের কাছ থেকে অ্যাপেল অনলাইনে অর্ডার দিবে না। না, অনলাইনে না, তাহলে বিজনেস টু বিজনেস। ওটা বিজনেস টু বিজনেস, এর কোনো সন্দেহ নেই, বাট এটা ই কমার্স না আর কি। আমি ই কমার্স চাচ্ছি। বুঝতে পারছি স্যার, মানে কনটেক্সটটা ই কমার্সের কনটেক্সট একটু থিঙ্ক করে নি স্যার। আচ্ছা আচ্ছা, alibaba.com, what are they? স্যার আলিবাবা তো বিটুসি না, যেটা লোকালি তো বিক্রি করে কনজিউমারের কাছে? ওইটা হচ্ছে আলি এক্সপ্রেস। আলিবাবা হতে পারে স্যার, বিজনেস টু বিজনেস এক্সাম্পল। আলিবাবায় গেলে আপনি একটা ফুলদানি চয়েস করবেন, খুব সুন্দর দেখতে, নীল রঙের ফুলওয়ালা ফুলদানি, ডিজাইনওয়ালা। অর্ডার দিতে যান, মিনিমাম কোয়ান্টিটি কত বলে, হাফ কন্টেইনার, 1 কন্টেইনার ফুলদানি দিতে হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে কি B2B, that is meant to be purchased by people or businesses who will resell or distribute, অথবা কোনো বড় কর্পোরেটের জন্য কিনবে। ওইটা আসলে B2C না, ওখানে প্রাইসিং যে লেভেলের, বান্ডলিং যে লেভেলের, দ্যাট ইজ মেন্ট টু বি B2B। আপনার আলি এক্সপ্রেস যেটা, সেটা হচ্ছে কি B2C। আর আলি এক্সপ্রেসেরও একটা B2B মডেল আছে, আমি আপনাদেরকে বলে রাখি, এটা খুব ইন্টারেস্টিং। আপনারা বাংলাদেশের শপআপের নাম শুনছেন? শুনছি স্যার। শপআপে কি করে? শপআপের মেইন বিজনেস কি? শপআপের মেইন বিজনেস হচ্ছে, এই বিষয়টা ক্লিয়ার না স্যার, আসলে ওটা নিয়ে এত ঘাটাঘাটি করা হয়নি, তো জানি না কি। এটা ইন্টারেস্টিং। আচ্ছা, প্রথমে আমি আগে শেষ করে ফেলি যে পিকাবু, দারাজ, এগুলি নিয়ে কোনো আইডিয়া তো অভাব নেই, এগুলি আমি আর এক্সপ্লেন করতেছি না। দিস আর বিটুসি, এটা বুঝতে কোনো সমস্যা নাই। বিটুসির মধ্যে 2 রকমের থাকতে পারে, কয়েক রকমের থাকতে পারে, এর মধ্যে মেজর হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে গিয়ে যে একটা সে আমার আমি ধরেন xyz.com একটা ই কমার্স সাইট, আমি xyz.com ই কমার্স সাইটে বিক্রি করি হচ্ছে গিয়ে আমার যে প্রোডাক্ট, আমার যে সমস্ত প্রোডাক্ট মানে আমি প্রডিউস করি। এটা লেটস কনসিডার দ্য কেস অফ আরং। ধরেন আরং এখন একটা ই কমার্স হতে বিক্রি করে, কিন্তু আরং এ গিয়ে কি আপনি বাটার প্রোডাক্ট পাবেন? আরং এ গিয়ে কি আপনি নিউজিল্যান্ড ডেইরির প্রোডাক্ট পাবেন? না স্যার। আরং এর ওয়েবসাইটে গিয়ে আপনি আরং এরই প্রোডাক্ট পাবেন, রাইট? এরকম প্রচুর কনজিউমার গুডস কোম্পানি আছে যারা নিজেদের ই কমার্স সাইট চালায়। কালকে না পরশু দিনই কাদের জানি দেখতেছিলাম, ভুলে গেছি, আকিস গ্রুপের দেখতেছিলাম, আকিস গ্রুপের আকিস ব্রেভারেজ এন্ড ফুডস, তাদের একটা ওয়েবসাইট আছে ই কমার্স ওয়েবসাইট, ওখানে আপনি অনলাইনে কিনতে পারবেন, অর্ডার দিতে পারবেন। ওখানে আমি দেখতেছিলাম ওই অনলাইনে অর্ডার দেওয়ার ইয়েতে, তো ওখানে শুধু আকিজের যে প্রোডাক্টগুলো, আকিস গ্রুপের যে প্রোডাক্টগুলো, ওগুলো অ্যাভেলেবল।
পার্টেক্স গ্রুপের ই কমার্স আছে, সো সেখানে পার্টেক্স গ্রুপের যে প্রোডাক্টগুলো সেগুলো অ্যাভেলেবেল। তার মানে কি হচ্ছে, এটা একটা প্রোপ্রাইটারি, তার মানে তার নিজের প্রোডাক্টগুলোই শুধু সেল করছে, কিন্তু সেটা ই কমার্স। দ্যাট ইজ B2C, একদম পিওরলি পার্টেক্স গ্রুপ বিজনেস, বাকিস গ্রুপ বিজনেস বা আরব বিজনেস কনজিউমারের জন্য সেল করছে, B2C, একদম প্রপার B2C, কোনো প্রবলেম নেই। আরেকটা এক্সাম্পল হতে পারে কি, সেটা হচ্ছে গিয়ে আমি সেকেন্ড একটা এক্সাম্পল হতে পারে যে এরকম আমি দারাজ, দারাজে সেল কে করে, আলটিমেটলি দারাজের নাম দিয়ে আমরা কিনতেছি, বাট দারাজের পিছনে প্রোডাক্ট আপনাকে সাপ্লাই করে কে? দারাজ কি স্যার, নিজের ওয়্যারহাউস থেকে করে? জি না স্যার, এটা ডিরেক্ট কোম্পানি থেকে কোম্পানি সাপ্লাই করে। Absolutely. It has got some sellers at the back, some vendors at the back. যে ভেন্ডাররা তাদের প্রোডাক্টটা দারাজের প্ল্যাটফর্মে লিস্ট করে এবং সেখান থেকে আমরা কিনি, এবং সেখান থেকে আমরা তখন কিনি, তখন আমরা কিন্তু বলি আমরা দারাজ থেকে কিনতেছি। আমরা কিন্তু তখন কখনোই বলি না যে আমি এক্সেল ইলেকট্রনিক্স থেকে একটা চার্জার কিনছি। এক্সেল ইলেকট্রনিক্স যে এটার পিছনে ছিল, এটা আমাদের কারো চোখেই পড়ে না, আমরা মাথা ব্যথাও করি না। আমরা শুধু দেখি তার রেটিং কত, তার প্রাইসটা কি কম্পিটিটিভ কিনা। আমি একই চার্জার কিনতে যাচ্ছি, সে টাইপ সি একটা চার্জার কিনতে যাচ্ছি মোবাইলে, এই টাইপ সি যখন চার্জার দিচ্ছি দেখছি যে 70টা লিস্ট আসছে, ঠিক আমার মডেলটা একই মডেল 5টা ভেন্ডরের কাছে 5টা লিস্ট আসছে, 5টার মধ্যে 5 রকমের প্রাইস আছে, তার মধ্যে লোয়েস্ট যেটা, স্কোর বেশি যেটা, স্টার বেশি যেটা, আমি ওটা অর্ডার দিয়ে বসে রইলাম। তাই তো করি আমাদের পারচেজ ডিসিশনে, রাইট? কিন্তু তাহলে দারাজ ইজ এ প্ল্যাটফর্ম যেটা কিনা B2C, বিজনেস টু কনজিউমার, বাট তার পিছনে আসলে দেয়ার আর মাল্টিপল সাপ্লায়ার, সো এইটা একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে। ওকে, এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, সো এইটাও একটা B2C ই কমার্স, বাট এইটা ইজ মোর নোন অ্যাজ আ মার্কেট প্লেস। এই যে লাস্টে যেটা আমরা লেখা আছে, it is better explained বা better expressed as marketplace. Marketplace মানে কি? বাজার। বাজারে কি হয়, যে যার সবজি, যে যার জিনিসপত্র, চাল একই চাল, নাজির শাহ চাল একই চাল 4জন ভেন্ডর নিয়ে যাইতে পারে, পাশাপাশি বসবে, সব লোকজন যে বাজার করছে যার যার কাছ থেকে পছন্দ সে সেখান থেকে কিনে নেবে। আমরা কি একই জিনিস ই কমার্সে করতেছি না? একই জিনিস ই কমার্সে করতেছি। সেক্ষেত্রে এই ধরনের ই কমার্স, এই B2Cর এই ধরনের ই কমার্সটাকে আমরা বলি হচ্ছে কি মার্কেট প্লেস। ইট ইজ নট অনলি B2C, পরেরগুলো তো এরকম মার্কেট প্লেস থাকতে পারে, আমরা আসবো, বাট ওটা হচ্ছে কি B2Cর মধ্যে দুই রকমের, একটা হচ্ছে প্রপ্রাইটারি, একটা হচ্ছে মার্কেট প্লেস। এবার আসি B2B, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আলিবাবা আছে, দেন হচ্ছে কি এরকম আরো কিছু B2B বিজনেস আছে। শপআপের যে মডেলটা বলছে, শপআপ ইজ এ ভেরি ইন্টারেস্টিং মডেল। এটা হচ্ছে কি বিদেশে, আমেরিকায় খুব পপুলার একটা মডেল আছে, সেটা হচ্ছে শপিফাই। শপিফাই যেটা করে সেটা হচ্ছে ইউজারদেরকে, যে কোনো ইউজার, আমি সে ই কমার্স বিজনেস করতে চাচ্ছি, আমি একজন সে লস অ্যাঞ্জেলেসে বসে আছি, কথা আমি এখন একটা ই কমার্স বিজনেস করতে চাচ্ছি, আমি খুব সুন্দর হ্যান্ডিক্রাফট তৈরি করি কিছু, আমি বিক্রি করতে চাচ্ছি। নাও আই ডোন্ট হ্যাভ দ্য স্কিল টু ডেভেলপ অ্যান ওয়েবসাইট অ্যান্ড মেইনটেইন ইট, আমার প্রোডাক্ট ওখানে লিস্ট করব, সবকিছু করব, বিক্রি করবো, এইটা আমার পক্ষে সম্ভব না। তখন আমি কি করলাম, শপিফাই অফার করছে, তুমি জাস্ট কয়েকটা ক্লিকেই বলতেছে তুমি রেজিস্টার করো, রেজিস্টার করে কয়েকটা ক্লিকে তোমার ই কমার্স ওয়েবসাইট সাজানো। ভালোই তো, $10 করে মাসে দিব বা সামথিং ডলার করে মাসে দিব, এমন আমার ভালোই তো। বাস গিয়ে সুন্দর নেক্সট করে আমার ডিজাইন মতো একটা ওয়েবসাইট সাজিয়ে নিলাম, এটা একদম আমার নামে ওয়েবসাইট হয়ে গেল। শপিফাইয়ের একটা পোর্শনের বিজনেস হচ্ছে শুধু ওয়েবসাইট দিয়ে দেয় ই কমার্সে, বাট পরের যে পোর্শনটা আছে সেইখানে শপিফাইয়ের একটা পার্টনার অর্গানাইজেশন আছে, কোম্পানি আছে, নেমড ওবেরলো, OBERLO, ওবেরলো। ওরা করে কি, ওরা যেটা করে যে এই যে আমি বললাম আমি হ্যান্ডিক্রাফটস এর বিজনেস করছি, এখন আমি হয়তো তৈরি করছি একটা টাইপের হ্যান্ডিক্রাফটস, বাট যারা আমার কাস্টমার এখানে আসবে দে মে লাইক টু বাই মোর কাইন্ডস অফ হ্যান্ডিক্রাফটস, যেটা আমার কাছে নাই, ওবেরলোর কাছে আছে। আমি ওবেরলোর সাথে কন্ট্রাক্ট করতে পারি শপিফাই থ্রু দিয়ে যে তাদের প্রোডাক্টগুলো আমার ই কমার্স সাইটও দেখাবে, এবং যদি ওই তাদের প্রোডাক্ট যদি আমার ই কমার্স সাইট থেকে অর্ডার করে, তাইলে ওই প্রোডাক্টটা কাস্টমারকে তারা ডেলিভারি করবে, কিন্তু সেটা আমার নামে। কাস্টমার টেরও পাবে না যেটা ওবেরলো ডেলিভার করছে, কাস্টমার দেখবে যে xyz.com যে ই কমার্স সাইটটা, তারা এই জিনিসটা পাঠিয়েছে প্রোডাক্টটা, ওরা পেমেন্ট কালেক্ট করে আমাকে আমার কমিশনটুকু, আমার প্রফিটটুকু দিয়ে দিবে, ওদের আসলটা। তার মানে কি হচ্ছে, আমাকে ইনভেস্ট করতে হচ্ছে না, প্রোডাক্ট স্টক করতে হচ্ছে না, ডেলিভারি করতে হচ্ছে না, কালেকশন করতে হচ্ছে না, আমি খালি বসে বসে আমার প্রফিটটা পেয়ে যাচ্ছে। আমি কি করছি,
আমার ওয়েবসাইটটাকে আমি মার্কেটিং করছি ভালো করে, ডিজিটাল মার্কেটিং করছি, সবকিছু করছি, যার ফলে আমার এখান থেকে সেল হয়েছে বলে আমি আমার প্রফিটটুকু পেয়ে যাচ্ছি, বাট প্রোডাক্ট আমাকে চোখেও দেখতে হয়নি, হাতও লাগাইতে হয়নি। এই বিজনেস মডেলটাকে বলা হচ্ছে কি ড্রপ শিপিং। এই বিজনেসটার স্পেসিফিক নাম হচ্ছে ড্রপ শিপিং বিজনেস। যে এই ওবেরলো কোম্পানিটা ইজ এ ড্রপ শিপার, আমি হচ্ছে একটা ড্রপ শিপিং বিজনেস। সো আমি যেটা করতেছি যে আমি অর্ডার কালেক্ট করতেছি, বাট এইটার শিপিংটা আমি ড্রপ করে দিচ্ছি, আমি কোনো মাথা ব্যথা নিচ্ছি না। শিপিংটা করতেছে আমার ব্যাক এন্ডে থাকা ওবেরলো কোম্পানি, শিপিং করে দিচ্ছে কাস্টমারকে, সে সব ঝামেলা নিয়ে নিচ্ছে। এইটা হচ্ছে গিয়ে পৃথিবীতে এখন খুব পপুলার হওয়া একটা কনসেপ্ট, ড্রপ শিপিং কনসেপ্ট। আলি এক্সপ্রেসও সেম কাজটা করে, যে আমি যদি ই কমার্স সাইট করি এবং আমি ব্যাক এন্ডে আলি এক্সপ্রেসের সাথে এগ্রিমেন্ট করা যায় যে আমি চাইনিজ প্রোডাক্টগুলোকে আমার ওয়েবসাইটে আমি লিস্ট করতেছি, আমার এখানে যদি অর্ডার পড়ে, যেটা এখন দারাজ বা অন্যরা সবাই করে, আমার এখানে যদি অর্ডার পড়ে, তাহলে সেই অর্ডারটা আলি এক্সপ্রেসের কাছে ডাইরেক্ট চলে যায় কাস্টমারের অ্যাড্রেস সহ। আলি এক্সপ্রেস ডাইরেক্টলি কাস্টমারের কাছে শিপ করে দেয়, আমাকে শুধু আমার প্রফিটটা পৌঁছায় দেয়। এইটাকে বলা হচ্ছে ড্রপ শিপিং বিজনেস। শপআপ বাংলাদেশে এই জিনিসটা করতেছে। what they are doing, they are collecting orders from different resellers। ওরা এখানে টার্মটা দিচ্ছে হচ্ছে রিসেলার। ওরা কি করতেছে, মানুষজনকে এনকারেজ করতেছে তুমি এফ কমার্স করো। ফেসবুকে জামা বিক্রি করেন, আপনি ফেসবুকে জুতা বিক্রি করেন, গহনা বিক্রি করেন, ফেসবুকে বাজারের ব্যাগ বিক্রি করেন, বই খাতা বিক্রি করেন, হোয়াট এভার ইট ইজ ইউ সেল। জিনিসটা আপনার যখন বিক্রি হলো ওই অর্ডারটা আমাদের কাছে পাস অন করে দেন, আমরা সুন্দর করে প্যাকেট করে আপনার নামে কাস্টমারের হাতে পৌঁছায় দেবো এবং আপনাকে প্রফিটের অংশটুকু দিয়ে দেবো, আপনার প্রফিটটুকু আপনাকে দিয়ে দেবো। সো ইউ ডোন্ট হ্যাভ এনি ইনভেস্টমেন্ট, ইউ ডোন্ট গেট টু বাই প্রোডাক্টস, ইউ ডোন্ট নিড টু ship them, you don't need to stock them, you don't need to collect the money. All you have to do is promote the products. Okay, এটাকে ওরা রিসেলার মডেল বলছে। দ্যাট ইজ দ্য বিজনেস অফ শপআপ। এখন আমাদের আলোচনার কনটেক্সটে শপআপের সাথে যে রিসেলার তার সম্পর্ক কি? রিসেলার কিন্তু অনলাইনে অর্ডার দিচ্ছে শপআপকে, কিন্তু সেটা নিজের জন্য না, তার কাস্টমারের জন্য। তাহলে সেইটা হয়ে যাচ্ছে একটা B2B মডেল, B2B কমার্স, রাইট? এটুকু পর্যন্ত বোঝা গেছে? স্যার স্বভাবের বিষয়টা আরেকটু। শপআপের বিষয়টা যেটা বললাম যে শপআপে দুই রকমের বিজনেস, আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি দুই রকমের বিজনেস এখন বর্তমানে আছে। একটা হচ্ছে কি এই যে আমাদের দেশে এফ কমার্স খুব নাম করছে বলতে এফ কমার্স খুব পপুলার হয়ে গেছে না? ফেসবুকে বিভিন্ন জন বিভিন্ন অর্ডার দেয়, হ্যাঁ, জামা কাপড় থেকে শুরু করে ইভেন আমার বাসায় আছে বিড়াল পালি, হ্যাঁ, বিড়াল পালি, তো বিড়ালের খাবার, তারপর হচ্ছে কি বিড়ালের যে পটি করার জিনিস আর কি, এটাকে বলে হচ্ছে কি লিটার বলে, লিটারের যে গুঁড়া গুঁড়া মাটি, এগুলো অর্ডার দিতে হয় রেগুলারলি। এই রেগুলারলি সব অর্ডার দেয় আমার মেয়ে, দেয় হচ্ছে কি ফেসবুকে কোনো একটা পেজে আমি দেখলাম বোধহয় পোষাপ্রাণী.com না কি জানি এরকম একটা পোষা প্রাণী বোধহয় একটা পেজ, ওখানে জাস্ট অর্ডার দেয়, অর্ডার দিলে বাসা ডেলিভারি দিয়েছে। এখন ওই যে অর্ডারটা দিচ্ছে ফেসবুকে আমরা এখন কিন্তু আমাদের ফ্যামিলিগুলোতে প্রচুর পরিমাণ ফেসবুকে অর্ডারের প্রক্রিয়া চালু আছে, চাদর থেকে পর্দা থেকে শুরু করে অনেক কিছু ফেসবুকের থ্রু দেখে নেই। এদের মধ্যে কেউ আছে নিজেরা চকবাজার থেকে কাপড় সোর্স করে নিয়ে এসে ডেলিভারি দেয় কোনো ফেসবুক ব্যবসায়ী, বাট অনেক ফেসবুক ব্যবসায়ী আছে যাদের আসলে ওই রকম ক্যাপিটাল নাই যে কিনে স্টক করবে, স্টক থেকে ডেলিভার দিবে, বা একটা অর্ডার হইলে তা দৌড় দিয়ে গিয়ে কিনে এনে ডেলিভার করবে, তাহলে পোষাবে না। তাদেরকে শপআপ কি করতেছে, তাদেরকে বলছে তোমরা আমাদের সাথে আসো, তোমরা এই যে আমার এখানে দেখো 2800 প্রোডাক্ট আছে, কি 5000 প্রোডাক্ট আছে, এই 5000 প্রোডাক্টের মধ্যে চয়েস করে ইউ লিস্ট প্রোডাক্টস ফর ইউর ফেসবুক পেজ, ফেসবুক কমার্স। এইখান থেকে প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, তুমি এই প্রাইসে আপনি সেল করতে পারেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা পরিচিত তাদের কাছে। তখন এই ফেসবুক পেজের মধ্যে দিয়ে যখন কোনো ভদ্রমহিলা বা কোনো ভদ্রলোক যখন একটা সেল করলো, তখন এই অর্ডারটা সে আবার ই কমার্সের থ্রু দিয়ে শপআপের কাছে প্লেস করে, যে এই আমি অর্ডার কালেক্ট করছি, আজকে আমার এই 5টা জিনিস বিক্রি হয়েছে, এই 5টা জিনিস আইটেম নাম্বার এত, আইটেম নাম্বার এত, আইটেম নাম্বার এত, 5টা, এবং 5টা কাস্টমারের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এই শপআপকে যখন অর্ডারটা প্লেস করে দিল ই কমার্সের থ্রু দিয়ে, তখন শপআপ কি করলো, ওই কাস্টমার গুলাকে, এই যে 5টা কাস্টমারকে শপআপ নিজে ডেলিভারি করলো, রেডেক্স বলে ওদের ডেলিভারি পার্টনার আছে, নিজেদেরই কোম্পানি, রেডেক্স কে দিয়ে ডেলিভারি করে দিল, কিন্তু ওখানে নাম লেখা আছে আপনার ফেসবুক পেজের নাম, যে আপনি সাপ্লাই করছেন।
সুতরাং আপনি এজ এ ফেসবুক শপের বিজনেস ওনার হিসেবে আপনি কিন্তু প্রোডাক্ট টাচও করেন নাই, দেখানো নাই, কিন্তু আপনি শুধু অর্ডারটা কালেক্ট করছেন, শপআপকে বলে দিচ্ছেন, শপআপ ডেলিভারি করে দিচ্ছে। শপআপের বিজনেসটা হচ্ছে এইটা। শপআপ এখন আরেকটা বিজনেস মডেলে আসছে, সেটা হচ্ছে মোকাম বলে ওরা। মোকাম হচ্ছে কি, যারা রিটেইলার শপ, যারা একদম, যেহেতু এখন অনেক এরকম শপআপের কত হাজার, জানি 20,000 আর সামথিং বোধহয় এরকম ফেসবুক রিটেইলার আছে, তো ওদের সাথে আছে। এখন যেহেতু ওদের প্রচুর পরিমাণ রিটেইলারের কাছ থেকে একসাথে অর্ডার পায়, সুতরাং ওদের প্রোডাক্ট পোর্টফোলিও এবং স্টকের পরিমাণ অনেক বেড়ে গেছে। এখন এর ফলে ওরা একটা প্রাইস অ্যাডভান্টেজ পায়, কস্টও একটা অ্যাডভান্টেজ পায় ফ্রম দ্য রিয়েল সাপ্লায়ার্স, যারা প্রোডিউসার ম্যানুফ্যাকচারের কাছ থেকে। এইটাকে লেভারেজ করে ওরা এখন যে রিটেইলার, যে স্টোরগুলা, দোকানগুলা পাড়ায় পাড়ায়, তাদেরকেও বলছে আপনি বাজারের চেয়ে কম দামে, পাইকারি বাজারের চেয়ে কম দামে আমার কাছ থেকে পাবেন। সুতরাং আপনি যা কাস্টমারের কাছে বিক্রি করবেন তার রিপ্লেনিশমেন্ট অর্ডারটা আমাকে দিয়ে দেন, আমি আপনার এখানে সাপ্লাই করে যাচ্ছি। সুতরাং ওই দোকান ই কমার্সের থ্রু দিয়ে, অ্যাপের থ্রু দিয়ে শপআপকে অর্ডার দেয় যে আমার এই জিনিস, গুঁড়া দুধ এটা শেষ হয়ে গেছে, তেল এত শেষ হয়ে গেছে, এগুলো আমার লাগবে, শপআপ ওগুলোকে রিফিল করে দিয়ে আসতেছে এট এ লোয়ার প্রাইস। সো ওইটাও একটা B2B বিজনেস, B2B কমার্স। ওকে, বোঝা গেছে তাহলে B2B কমার্স শপআপ কি করতেছে? বুঝা গেছে। ওকে, গ্রেট। সো এরপরে আসে হচ্ছে কি কনজিউমার টু কনজিউমার। কনজিউমার টু কনজিউমার বোঝাই যাচ্ছে যে এখানে ফ্রি, মানে কোনো পার্টিকুলার একটা ডিরেকশনাল সেল না। আচ্ছা, কনজিউমার টু কনজিউমারের কোনো এক্সাম্পল কেউ বলতে পারবেন? জাস্ট কথা থেকেই বলতেছে, ডেফিনেশন না বলে। বিক্রয়.com দেখছি আমরা, বিক্রয়.com। বিক্রয়.com ইজ এ কনজিউমার টু কনজিউমার প্ল্যাটফর্ম। যদিও বিক্রয়.com এ আসলে বাই সেলের ডিসিশন হয় না, যে কারণে ওটাকে ই কমার্স বলা মুশকিল। হ্যাঁ, ওটা একটা বাই সেল প্ল্যাটফর্ম, বাট ওটাকে আসলে ই কমার্স বলা মুশকিল, কারণ এখানে ট্রানজাকশন হয় না, নর্মাল ট্রানজাকশন হয় না, ডিসিশনটা ওখানে হয়ে যায় না, পারচেজ ডিসিশন। ওখান থেকে কানেকশন হয়, যে আমি অমুকে একটা জিনিস বিক্রি করতে চাচ্ছি, আমি এটা কিনতে চাচ্ছি। মোর অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল হবে হচ্ছে গিয়ে, ধরেন এই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আছে না, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এই যে ওডেস তো এখন নেই, এখন কি বলে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, ইল্যান্স আছে কিনা আমি জানি না, হ্যাঁ, মানে ফ্রিল্যান্সার.com, এরকম যে মার্কেট প্লেস গুলো, ফাইবার, হ্যাঁ, এই ধরনের যে মার্কেট প্লেস গুলো, এই মার্কেট প্লেস গুলো ইজ অ্যান এক্সাম্পল অফ C2C মার্কেট প্লেস বা C2C কমার্স, ই কমার্স। কেন? ওই জায়গায় সাধারণত প্রোডাক্ট না, সাধারণত সার্ভিস সেল করা হয়। কেউ কারো একজন সে আমেরিকায় একজন অলস ছেলে, ছাত্র, তার অ্যাসাইনমেন্ট দিছে, টিচার ইউনিভার্সিটি থেকে অ্যাসাইনমেন্ট দিছে বা কলেজ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট করতে মন চাচ্ছে না কারণ পার্টি আছে। ওই অ্যাসাইনমেন্টটা ওরা আউটসোর্সিং মার্কেট প্লেসে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তুলে দেয়, সব স্পেসিফিকেশন সহ, যে বিড করো, কে করে দিবে। তো ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, ইন্দোনেশিয়া থেকে অনেক ভালো ভালো ছেলে পেলে বিড করে, যে সবচেয়ে কম দামে বিড করে তাকে অ্যাওয়ার্ড করা হয়, সে রাত জেগে ওই অ্যাসাইনমেন্টটা করে দেয়, $5, $10, $15 পেয়ে যায়, আর সে ওদিকে পার্টি করে, পরের দিন অ্যাসাইনমেন্টটা বুঝে নিয়ে ইউনিভার্সিটিতে সাবমিট করে দেয়। হ্যাঁ, এখন এই যে স্টুডেন্ট, আমি এটা একটা বিজায়ার এক্সাম্পল দিলাম, একটু মজা করেই বিজায়ার এক্সাম্পল দিলাম, বাট তার চেয়ে সিরিয়াস লেভেলের কাজ হয় আসলে। এরকমও হয়, আমি অ্যাসাইনমেন্ট দেখছি বলে বললাম, আই হ্যাভ সিন এ লট অফ অ্যাসাইনমেন্টস ইন মার্কেট প্লেসেস। তো যেটা হচ্ছে যে এই যে অর্ডারটা যিনি দিলেন, যিনি পারচেস করছে, সেও একজন আসলে কনজিউমার, যে অর্ডারটা নিল সেও আসলে এক ধরনের কনজিউমার, মানে ইন্ডিভিজুয়াল কনজিউমার বলতে ইন্ডিভিজুয়াল আর কি। সো এইখানে কোনো ইনস্টিটিউশনাল এক্সিস্টেন্স আসলে নাই। এই ধরনের সিচুয়েশনকে আমরা বলি হচ্ছে কি C2C মার্কেট প্লেস। ওকে, এইটা একটা মার্কেট প্লেস। এই যে আমরা মার্কেট প্লেসের কথা বলছিলাম, এখানেও আসলে যে প্রোভাইডার সেও এই মার্কেটে আসছে, যে টেকার সেও আসলে মার্কেটে আসছে। এই হচ্ছে কি ই কমার্সের টাইপ গুলো মেইনলি। স্যার, এখন ফেসবুকে একটা সাইট দেখা যায় যেখানে আমার পুরাতন কিছু আছে, আমি বিজ্ঞাপন দিলাম, আমার ওখান থেকে অর্ডার আসতেছে, এটাও কি C2C? হ্যাঁ, এটাও C2C। ওকে, আচ্ছা, এবার আসি একটু মোর সিরিয়াস জিনিসে, এসেনশিয়াল প্রসেস অফ ই কমার্স। আচ্ছা, নরমালি ই কমার্স একটা, যে কোনো একটা বিজনেস ই কমার্স চালাতে গেলে অনেকেরই, যারা ই কমার্স বিজনেস করে নাই, যারা শুরু করবে, এরকম না, অনেক সময় ধারণা হয় যে আচ্ছা, ই কমার্স বিজনেস করতে হইলে ঠিক আছে, একটা ওয়েবসাইট করবো, প্রোডাক্টের ছবিগুলো দিব, ভালো করে ডেসক্রিপশনগুলো দিয়ে দিলে তো হয়ে গেল, ই কমার্স হয়ে গেল। ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট ইজি, আনলেস ইট ইজ টু স্মল আ বিজনেস। যদি এটা খুব ছোট একটা আকারের বিজনেস হয়,
তাহলে ওকে ঠিক আছে, একটা ওয়েবসাইট দিলাম, অর্ডার পড়লো, ওকে যেটা অর্ডার পড়লো আমি বাজার থেকে গিয়ে কিনে একটা কুরিয়ার সার্ভিস দিয়ে ডেলিভারি করে দিলাম। ওকে, দ্যাট ক্যান ডু, বাট এটা শুধুমাত্র একটা খুব ছোট অল্প ট্রানজাকশনই সম্ভব, যেখানে হচ্ছে গিয়ে প্রতি প্রোডাক্টে আমি হয়তো অল্প অল্প করে প্রফিট করতে পারবো। বাট একটা লার্জ স্কেল ই কমার্স যে একদম মানে ভালো পরিমাণ প্রোডাক্ট রাখে, ভালো পরিমাণে সেল করা যার উদ্দেশ্য, কারণ তার ব্রেক ইভেনে পৌঁছানো বা টোটাল প্রফিটেবিলিটিতে যাওয়ার জন্য তার উদ্দেশ্য, তার জন্য আসলে দেখা যাচ্ছে অনেকগুলো এসেনশিয়াল প্রসেস এসে যায়। এসেনশিয়াল বলতেছি কেন, প্রয়োজনীয়। তার মানে এই না এই প্রসেসটা তার থাকতেই হবে, কিন্তু এই প্রসেসটা থাকাটা প্রয়োজন সাকসেসফুলি বিজনেস করার জন্য। সো প্রসেস কি? প্রসেস হচ্ছে কি, যে আমরা আগে আলাপ করছিলাম যে সিকোয়েন্সিয়াল সেট অফ অ্যাক্টিভিটিস, সেটা সেল করার জন্য সেলস প্রসেস হতে পারে, সেটা অর্ডার কনফার্মেশন প্রসেস হতে পারে, সেটা হতে পারে লিস্টিং প্রসেস হতে পারে, সেটা প্রাইস ভেরিফিকেশন প্রসেস হতে পারে, সেটা পারচেজ প্রসেস হতে পারে, বিভিন্ন রকমের প্রসেস হতে পারে। তো একটা ই কমার্সও তো একটা বিজনেস, একটা ট্রেডিং বিজনেস। সুতরাং ট্রেডিং বিজনেসে নর্মালি আমি ই কমার্স যদি বাদও দিই, আমি যদি রেগুলার ট্রেডিং বিজনেসেও যাই, তাও তো তার কিছু প্রসেস লাগবে, তার স্টোরেজ প্রসেস লাগবে, তার সেলস প্রসেস লাগবে, তার প্রকিউরমেন্ট প্রসেস লাগবে, তার প্রাইসিং প্রসেস লাগবে। ই কমার্স ইজ নো ডিফারেন্স, ই কমার্সে কিছু প্রসেস লাগে। তো এখানে আমরা আলাপ করবো হচ্ছে কি, যেগুলোকে ধরা হয় একাডেমিক ভাবে যে দিস আর ভেরি এসেনশিয়াল প্রসেসেস অফ ই কমার্স। একাডেমিক ভাবে কথাটা আমি উল্লেখ করলাম এই কারণে যে একাডেমিক ভাবে আসলে জিনিসপত্রকে খুব আইডিয়াল সিচুয়েশনে দেখা হয়, বাট ইন রিয়েল লাইফ ই কমার্সের এসেনশিয়াল প্রসেস কোনগুলো হবে, কোনটা সবচেয়ে বেশি এসেনশিয়াল, এইটা মেইনলি ডিপেন্ড করে কি ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করা হচ্ছে, কি ধরনের ইন্ডাস্ট্রি ই কমার্স, কি ধরনের প্রোডাক্ট নিয়ে ডিল করে, কোন ধরনের মার্কেটে ডিল করে। কোরিয়ার জন্য আজকে যে সাউথ কোরিয়ার জন্য যে ই কমার্সের যে এসেনশিয়াল প্রসেস, বাংলাদেশের এসেনশিয়াল প্রসেস কমপ্লিটলি ডিফারেন্ট, অনেক কিছু ডিফারেন্ট। হ্যাঁ, আজকে সে আমেরিকান একটা ই কমার্সের জন্য যা এখন ওদের মেইনলি মনোযোগের বিষয়, আমরা বা ইন্ডিয়াতে সেটা একটু ডিফারেন্ট, অবশ্যই অনেক ডিফারেন্ট। সো এসেনশিয়াল প্রসেসটা যেমন হচ্ছে গিয়ে মার্কেটের কনটেক্সটে ভ্যারি করে, ঠিক সেরকম আবার এটাও ভ্যারি করে যে যেই প্রোডাক্ট বা যেই বিজনেসটা আপনি ডিল করছেন ওখানে আপনার ইনোভেশনটা আসলে কোথায়, কোথায় ইউ অ্যাকচুয়ালি স্ট্যান্ড আউট, অন্যদের থেকে আপনি ব্যতিক্রম, সেটার উপরও ডিপেন্ড করবে আপনার প্রসেসগুলো, কোন ইম্পর্টেন্ট প্রসেসটাকে আপনাকে মেনটেন করতেই হবে। সো লেটস ওটা জাস্ট বলে রাখলাম, পরে আমরা রিলেট করতে পারবো। লেটস গো থ্রু দ্য প্রসেস যেটা আমাদের বইয়ে আছে। যেমন একটা ই কমার্স করতে গেলে অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি, এটা ধরে নেওয়া হচ্ছে যে এটা একটা মার্কেট প্লেসের মতো ই কমার্স, দারাজের মতো ধরে। ধরেন পিছনে অনেকগুলো সাপ্লায়ার আছে, যে যার প্রোডাক্ট আপলোড করবে, প্রাইসিং করবে, কাস্টমাররা সামনে থেকে কিনবে। এখন কাস্টমারদের এবং সাপ্লায়ারদের অ্যাক্সেস কন্ট্রোলটা করতে হবে, অর্থাৎ সাপ্লায়ারদের স্পেশালি একজনের পোর্টালে যাতে আরেকজন ঢুকে প্রাইসিং না করতে পারে, একজনের পোর্টালে আরেকজন ঢুকে যাতে স্টক আপলোড করতে না পারে, এটার জন্য অ্যাক্সেস কন্ট্রোল করা প্রয়োজন, যার যারটা তার তার কন্ট্রোলে রাখার জন্য। এবং কনজিউমারের ক্ষেত্রেও বা কাস্টমারের ক্ষেত্রে যে অর্ডার দিচ্ছে তার ক্ষেত্রে একটা অ্যাক্সেস কন্ট্রোল, যেমন আমরা যে কোনো ই কমার্সে একটা অর্ডার যখন দেওয়ার আগ পর্যন্ত হয়তো লগ ইন পাসওয়ার্ড চায় না, বাট যখনই আপনি অর্ডারটা করতে যাবে তখন আপনাকে রেজিস্টার করানো হয়, রেজিস্টার করে নিয়ে দেন হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড একটা ধরায় দেওয়া হয় বা ওটিপি দিয়ে করা হয়, ওয়ান টাইম পাসওয়ার্ড, মোবাইলে এসএমএস পাঠায়, যেটি হোক একটা অথেন্টিকেশন থাকবে, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম থাকবে। এটা কেন? মেইনলি যাতে আপনি আপনার অর্ডারটাকে ম্যানেজ করতে পারেন, ওর আপনার হিস্ট্রি ম্যানেজ করতে পারেন, আপনার ডেলিভারি অ্যাড্রেস ম্যানেজ করতে পারেন, যাতে আপনাকে বারবার ওটাকে পুট করতে না হয়। সো এই জাতীয় জিনিসের জন্য অ্যাক্সেস কন্ট্রোল ইজ এসেনশিয়াল, যেটা ছাড়া একটা ই কমার্সে কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সাপ্লায়ারের ক্ষেত্রে তো অ্যাক্সেস কন্ট্রোল বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না, যে তাদের যার যার প্রাইসিং, প্রোডাক্ট আপলোড করা, এই সমস্ত ফাংশনালিটির জন্য, স্টক আপলোড করা, এগুলোর জন্য অবশ্যই তাদের অ্যাক্সেস কন্ট্রোল থাকতে হবে। সিকিউরিটি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে ই কমার্সে মানুষজন যখন, যেমন আমাদের দেশে ম্যাক্সিমাম আমরা সিওডি করি, ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ, বাট বিদেশে বাইরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ক্যাশ অন ডেলিভারি আসলে খুব রেয়ার, একদম রেয়ার, মানে অ্যাবসলিউটলি রেয়ার, মানে এটা কাউকে বললে অবাক হয়ে যাবে, চিনতেই পারবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যে ই কমার্স ডেলিভারি আসবে সেটা আবার ক্যাশ পে করতে হবে, এটা আবার কেমন কথা। হ্যাঁ, দে আর মোস্টলি ইউজ টু অনলাইন ট্রানজাকশন, ডাইরেক্টলি ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করবে, পেপাল দিয়ে পেমেন্ট করবে। সো এই ক্ষেত্রে আমি ক্রেডিট কার্ড, পেপাল বা যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে পেমেন্ট করব, আমার ওই সাইটটা যদি সিকিউর না হয়, ওটা যদি সিকিউরিটি সমস্যা থাকে, সিকিউরিটি বলতে ওখানে যদি কেউ স্নিফিং করতে পারে, যদি কেউ ওখান থেকে আমার ইনফরমেশন চুরি করে নিয়ে যাবে, আমি ক্রেডিট কার্ড নাম্বার বা এক্সপায়ারি ডেট এগুলো যখন দিব, তখন এটা কেউ
সিসিভি কোডটা চুরি করে নিয়ে যেতে পারে। এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে আই উইল নট বি ট্রানজাক্টিং অন দ্যাট ওয়েবসাইট। আমি তো আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশন ওখানে দিব না, ট্রানজাকশন করবো না, তার মানে আই উইল এন্ড আপ নট পারচেজিং আ প্রোডাক্ট যদি আমার ইনসিকিউর সাইট হয়। সিকিউর কিনা এটার প্রাইমারি যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে দেখবেন ওয়েব ব্রাউজারের ঠিক উপরে কোনায় অ্যাড্রেস বারের বাম পাশে কোনায় একটা লক সাইন থাকে, তালার সাইন থাকে। এই লক সাইনটা যদি লকড অবস্থায় থাকে, গ্রিন থাকে এবং লকড অবস্থায় থাকে, তাহলে এটা হচ্ছে একটা সিকিউর ওয়েবসাইট। এটাকে বলে HTTPS। আমরা আগে আলোচনা করছিলাম একবার নেটওয়ার্কের ক্ষেত্রে, যে তখন ওটা এনক্রিপ্টেড। ওই যে ওয়েবসাইটের ওই পেজটা থেকে আমার কম্পিউটার পর্যন্ত যে কানেকশনটা এনক্রিপ্টেড থাকবে, অর্থাৎ এর মধ্যে আমি যে ক্রেডিট কার্ড নাম্বার বা অন্যান্য সেন্সিটিভ ইনফরমেশন এন্টার করব সেগুলি মাঝখান থেকে কেউ চুরি করতে পারবে না। অ্যাটলিস্ট দিস ইজ আ বেসিক সিকিউরিটি রিকোয়ারমেন্ট। সো এই সিকিউরিটি যদি না থাকে তাহলে নোবডি উইল বি এবল টু ট্রানজাক্ট অন দ্যাট ওয়েবসাইট, তাহলে ই কমার্স চলবে না। তাই সিকিউরিটি একটা এসেনশিয়াল প্রসেস। দেন কামস হচ্ছে কি প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজেশন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলেন প্লিজ। আমি কাস্টমার হিসেবে আমি কিভাবে বুঝবো যে তাদের সিকিউরিটি স্ট্রং বা কিছু? আমি একটা ডাটা দিলাম, দেখা যাচ্ছে তাদের সিকিউরিটি স্ট্রং না, আমার ডাটাটা চুরি হয়ে গেল, সেক্ষেত্রে আমি এখন এইটা আমরা কিভাবে বুঝবো? কাস্টমার হিসেবে বোঝার আসলে আমাদের পদ্ধতি একটাই, সেটা হচ্ছে কি ওই যে বললাম লক সাইনটা ওয়েবসাইটের যে উপরে অ্যাড্রেস বার, যেটা আমি যেখানে ওয়েবসাইটটা দেখতেছি ওই অ্যাড্রেস বারের ওখানে একটা লক সাইন থাকে। যখন এই লক সাইনটা থাকে তখন আমি বুঝবো যে এটা কানেকশনটা সিকিউর। যদি লক সাইনটা না থাকে বা ক্রস করা থাকে তাহলে আমরা বুঝবো কানেকশনটা সিকিউর না। ওকে, এটা হচ্ছে কাস্টমার সাইড থেকে বোঝার। আরেকটা জিনিস হচ্ছে কি যেখানে অনলাইন ট্রানজাকশন হয় সেখানে অনলাইন ট্রানজাকশনের জন্য একটা থার্ড পার্টি ইনভলভ থাকে, সেটাকে বলে পেমেন্ট গেটওয়ে। যেমন আমাদের দেশে আছে SSL গেটওয়ে, SSL কমার্স, হ্যাঁ, ডট লাইন্সের SSL কমার্স। আরেকটা আছে হচ্ছে কি পোর্ট ওয়ালেট। দুইটা কোম্পানি মেইনলি কাজ করে এখন পেমেন্টের জন্য সবচেয়ে বেশি। এবং পোর্ট ওয়ালেট এবং SSL কমার্স দুজনের ব্যাক এন্ডে কাজ করা হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটা পেমেন্ট গেটওয়ে, আর সিটি ব্যাংকের পেমেন্ট গেটওয়ে, একটা ডাচ বাংলা ব্যাংকের। তিনটা ব্যাংকের আসলে পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে আছে। তো এই যে পেমেন্ট গেটওয়ে গুলা, এই পেমেন্ট গেটওয়ে গুলা সাধারণত কোনো ওয়েবসাইটে ট্রানজাকশন করতে দেয় না আনলেস দ্যাট ওয়েবসাইট ইজ সিকিউরড। সুতরাং এইটাও একটা বেসিক ইয়ে আর কি, যে নোন যখন আপনি ট্রানজাকশন করতে যাবেন কোনো ই কমার্সে তখন দেখবেন ওখানে SSL কমার্স বলে একটা উইন্ডো খুলে আসছে। ওইটাও আপনি বুঝতে পারবেন যে এটা সিকিউর, আদারওয়াইজ SSL কমার্স আসলে দেয় না, এবং ওখানে ওই লক সাইনটা থাকবে। ওকে, আচ্ছা, তো এটা গেল এটা। দেন হচ্ছে প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই জিনিস ছাড়া এখন ব্যবসা করার কথা, ই কমার্স করার কথা চিন্তাই করে না কেউ। প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজেশন জিনিসটা কি? প্রোফাইলিং হচ্ছে গিয়ে, প্রোফাইল কি আমরা সাধারণত কি বলি? প্রোফাইল পিকচার, আমার প্রোফাইল আপডেট বলি, আমাদের প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, অমুক প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, তাই না? প্রোফাইল মানে সামথিং দ্যাট হোল্ডস সাম ইনফরমেশন অ্যাবাউট মি, অ্যাবাউট আ পার্টিকুলার পার্সন, অ্যাবাউট আ পার্সোনা, তার সম্পর্কে রিকোয়ার্ড বা রেলেভেন্ট ইনফরমেশন সেট যেটা আছে ওটাকে বলি আমি প্রোফাইল। তার মানে আমি যদি একটা ব্যাংকে একটা কোম্পানির আমরা রেটিং বলি না, যে কোম্পানির রেটিং AAA বা এটা, সেটা কি? তার প্রোফাইল। তার প্রোফাইল কিরকম সেটা আমরা বলতে পারি যে AAA প্রোফাইল, AA প্রোফাইল, এরকম করে প্রোফাইলিং করি। সো প্রোফাইল মানে হচ্ছে কারো একজনের ডেসক্রিপশন, রেলেভেন্ট ডেসক্রিপশন কারো। তো একটা ই কমার্স কনজিউমারের, যে কোনো একটা ই কমার্স কাস্টমার যখন একটা ই কমার্স ওয়েবসাইটে যাচ্ছে তখনই কি করা হয়, ওই ই কমার্স সাইটটা তার একটা প্রোফাইল তৈরি করার চেষ্টা করে। নরমালি ভালো ই কমার্স সাইট গুলা প্রোফাইলটা কিভাবে তৈরি করে? আমি তো এখনো লগ ইন করিনি, লগ ইন করলে না আমার প্রোফাইল হবে। তার আগেই দেখবেন যে আমাকে বলে যে তোমার এখানে আমাদের এটা কুকি এনেবলড। এই কথাটা দেখছেন না অনেক ওয়েবসাইটে, যে কুকি এনেবলড, প্লিজ ইন্ডিকেট ইউ অ্যাকসেপ্ট কুকি। তখন আপনাকে বাধ্য হয়ে অ্যাকসেপ্ট চাপতে হয়, অ্যাকসেপ্ট চাপতে হয়। অ্যাকসেপ্ট চাপলে তখন সে কি করে, একটা আপনাকে কুকি দেয়। কুকি কি জিনিস? কুকি কি জিনিস জানেন? কুকি হচ্ছে বিস্কিট। এই যে দিস ইজ কুকি। বাট অনলাইনে তো আর বিস্কিট দেয় না। অনলাইনে দেয় হচ্ছে এই বিস্কিটটা হচ্ছে কি এরকম, যে ওই মানে কাউকে ধরেন আপনার রেজিস্ট্রে কাউকে বিস্কিট দেখায় আপনি নিয়ে আসলেন, ব্যাপারটা কনসেপ্টটা একটা ওইরকম আর কি। অনলাইনে
এই বিস্কিটটা বা এই কুকিটা দেয়া হচ্ছে গিয়ে যখনই আপনি কোনো একটা ওয়েবসাইটে ঢোকেন তখন ও করে কি একটা ছোট্ট একটা ফাইল অনলাইন থেকে ওই ওয়েবসাইট থেকে আপনার কম্পিউটারের একটা পার্টিকুলার ফোল্ডারে ড্রপ করে। এইটাকে বলা হচ্ছে কুকি, অনলাইন কুকি। এটা কেন ড্রপ করে? ওই ফাইলের ভিতরে কি থাকে? ওই ফাইলের ভিতরে আপনার জন্য জেনারেট করা একটা আইডি থাকে, লম্বা চড়া একটা আইডি। যে লম্বা চড়া আইডিটা ওই ওয়েবসাইটে আপনি নেক্সট টাইম যদি কখনো ভিজিট করতে যান, ওই ওয়েবসাইট আগে আপনার কম্পিউটারে উকি দিয়ে দেখে, ওই ফোল্ডারে, সব ফোল্ডারে না, ওই কুকি ফোল্ডারে উকি দিয়ে দেখে যে আপনার এখানে ওরকম কোনো আইডিওয়ালা ফাইল আছে কিনা ওদের পরিচিত। যখনই দেখে হ্যাঁ আমার ওয়েবসাইটের একটা আইডিওয়ালা ফাইল আছে, তখনই বোঝে আপনি আবার আসছেন ওদের ওয়েবসাইটে। এবং ওই আইডিটা থেকে ও জেনে নেয় যে আপনার সম্পর্কে আগে কি কি ইনফরমেশন ও রেখে দিছে ওর সার্ভার থেকে, নিজের সার্ভার থেকে। যে আপনি যখন প্রথমবার ভিজিট করছিলেন তখন আপনি যত রকমের জিন্সের কাপড় দেখছেন, যত রকমের টি শার্ট দেখছেন, যত রকমের জ্যাকেট দেখছেন, সব ছিল ইয়েলো। তো ওই ওয়েবসাইট এখন অলরেডি জেনে গেছে, আপনার প্রোফাইলের মধ্যে লিখে রেখে দিছে যে আপনি হচ্ছেন কি একজন ইয়েলো পাগল লোক। তো আপনাকে নেক্সট টাইম আপনি যখন ভিজিট করতেছেন, যেই দেখলো যে এই কুকি তো সেই লোকের, যে লোক সব হলুদ রঙের জিনিস দেখে, হিমু টাইপ, তখন আপনাকে এবার ও কি করবে? এটা জানার পরে প্রোফাইল দিয়ে কি করবে? প্রোফাইল ওর কাছে আছে, এবার প্রোফাইল দিয়েও যেটা করবে, পার্সোনালাইজ করবে। এইবার আপনাকে যত প্রোডাক্ট দেখাবে সব প্রোডাক্ট হলুদ রঙের দেখাবে, কারণ আপনি হলুদ পছন্দ করেন, এই প্রোফাইল আপনার আছে। সুতরাং ওই প্রোফাইল অনুযায়ী ওরা ওদের ওয়েবসাইটের অফারিংটাকে পার্সোনালাইজ করতেছে। দিস ইজ কল্ড পার্সোনালাইজেশন। আমি আবার এগেন একটা অকওয়ার্ড বা একটা অড এক্সাম্পল দিয়ে বললাম জাস্ট মাথায় ঢোকানোর জন্য, বাট ইট ইজ নট অ্যাবাউট হলুদ, ইট ইজ অ্যাবাউট প্রাইস রেঞ্জ। আপনি কোন ধরনের প্রাইস রেঞ্জের প্রোডাক্ট দেখেন, আপনি লাস্ট টাইম কোনটা অনেকবার দেখে গেছেন কিন্তু পারচেজ করেন নাই। আপনি একটা ওয়ালেট, কয়েকটা ওয়ালেটের ভ্যারিয়েশন দেখছেন, তার মধ্যে একটা ওয়ালেটে 3 বার দেখছেন এবং ইভেন কার্টেও অ্যাড করছিলেন কেনার জন্য, কিন্তু ফাইনালি আপনি কেনেন নাই। এখন ওই ওয়েবসাইট আপনার প্রোফাইলে রেখে দিছে, এই লোক আসছিল আমাদের ওয়েবসাইটে, এরকম অনেকগুলো ওয়ালেট দেখছে, এই এত ডলার থেকে এত ডলার রেঞ্জে বা এত টাকা থেকে এত টাকা রেঞ্জে, ইভেনচুয়ালি কেনে নেয়। সে কি করবে? আপনাকে প্রথমেই ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার ব্যানার পেজেই দেখাবে যে এই ওয়ালেটের দামটা এখন 25% রিডাকশন করে দেওয়া হয়েছে। সো দ্যাট আপনার চোখে পড়বে, আরে এইটাই তো আমি খুঁজতেছিলাম, ওই দিন দাম বেশি বলে আমি কিনি নাই, লেট মি পারচেজ ইট। এইটাকে বলা হচ্ছে পার্সোনালাইজেশন, যে ওয়েবসাইটের অফারিংটাকে, প্রমোশনটাকে, কমিউনিকেশনটাকে আপনার প্রোফাইল অনুযায়ী পার্সোনালাইজ করা। সো প্রথমে প্রোফাইলিং করছে, দেন পার্সোনালাইজিং করতেছে। এন্ড দিস ইজ দি মোস্ট ফোকাসড প্রসেস ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আমাদের দেশে এখনো এটা প্র্যাকটিসে নাই। বলেন স্যার একটু বলবো? বলেন বলেন। স্যার এই যেমন ইয়েতে উবার বা পাঠাও অ্যাপ গুলাতে, যে আমরা মোস্ট প্রবাবলি যেগুলাতে যাই, পরবর্তীতে ঢুকতে গিয়ে আমাদেরকে ওগুলোই আগে দেখায়। এটা কি পার্সোনালাইজিং? মানে যেগুলা যাই সেগুলো আগে দেখা বলতে আমি বুঝিনি, মানে মানে যে আমরা ডেস্টিনেশনে। রেগুলার যেগুলো ব্যবহার করি, যে আমার বাসা থেকে অফিস, হ্যাঁ, হ্যাঁ, তারপর ডেস্টিনেশন লেনদেন ওইটা পার্সোনালাইজেশন এক রকমের। ইয়েস, এটা এক ধরনের পার্সোনালাইজেশন। সে আপনার প্রোফাইলিং করে ফেলছে, এবার আপনাকে প্রোফাইল করে আপনাকে আপনার হিস্ট্রি থেকেই আপনাকে দেখাচ্ছে আর কি আগে থেকে। দিস ইজ পার্সোনালাইজেশন, ট্রু। এটাও একটা টাইপের পার্সোনালাইজেশন। ঢুকতে গেলে হ্যাঁ তোমার প্রেফারেবল অ্যাড্রেস কি, এটা কিটা। এক্স্যাক্টলি ঠিক আছে, এটাও পার্সোনালাইজেশন। যেমন আপনি যদি কোনো গ্রোসারি শপে, কোনো গ্রোসারি ই কমার্স যদি যান, তাহলে গ্রোসারি ই কমার্সে আপনাকে দেখাবে বাইরে আর কি, স্পেশালি বললাম পার্সোনালাইজেশন আমাদের দেশে এখনো অত বেশি ইউজ টু না। ই কমার্স বিজনেসটা এখনো বেসিক নিয়ে কাজ করতেছে আর কি, অ্যাডভান্স নিয়ে কাজ করতেছে কম। তো বাইরে যদি আপনি কোনো গ্রোসারি করেন, আপনাকে যেই মাসের এত তারিখ আসবে তার আগে আপনি ইমেল পাবেনই, যে আপনি নর্মালি দেখা যাচ্ছে বেতন পাওয়ার পরে 4 তারিখে 5 তারিখের দিকে বাজার করেন, আপনাকে 3 তারিখ থেকে পাগল করা শুরু করে দেবে। যে বিভিন্ন জিনিসের অফার এবং এই জিনিস দিয়ে যেখান থেকে বাজার করেন। তারপর আপনার বাজারের জন্য আপনি লাস্ট মাসে কি কি বাজার করছিলেন, এই মাসে টোটাল বাজারের লিস্ট কি হবে, এটা ড্রাফট করে আপনাকে দিয়ে দিবে, যে এবার খালি আপনি একটা ক্লিক করে খালি অর্ডারটা প্লেস করেন, আপনার সব কাজ আমরা করে দিচ্ছি। এই টাইপেরও করে, হ্যাঁ, এই টাইপেরও করে। এগুলো সবই পার্সোনালাইজেশন। আমি রকমারিতে একবার একবার সাইন ইন করছিলাম, তো আমি কিছু বই দেখছিলাম, চিনি নেই। এখন ওই আমার ওই নাম্বার আমার ফেসবুক খোলা, এখন প্রায়ই রকমারি আমার ওই ফেসবুকে আমার পেজে ঢুকে ওটাকে অ্যাডভার্টাইজমেন্ট দেয়। ওই অ্যাডভার্টাইজমেন্টের টাইপটাকে বলে
ওইটাকে বলা হচ্ছে রিটার্গেটিং। হ্যাঁ, এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং যারা করে তারা জানে এটা হচ্ছে কি রিটার্গেটিং বলে একটা জিনিস আছে। সেটা হচ্ছে কি আপনি যে প্রোডাক্টটা দেখে আসছেন আপনার ওখানে একটা পিক্সেল পয়েন্ট বা একটা পয়েন্ট একটা তৈরি করে রাখছে, আপনাকে প্রোফাইলের মধ্যে রেখেছে। এরপরে আপনি ফেসবুকে বা যেখানেই যাবেন, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্টের সময় ফেসবুকে অ্যালাউ করে যে তুমি কি তোমার যারা অলরেডি এই প্রোডাক্টটা একবার দেখছে বা ই করছে তাদেরকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে চাও, তখন ফেসবুক ইচ্ছা করে করে আপনার সামনে ওদের কাছ থেকে এই কন্ট্রাক্ট নিয়ে আপনার সামনে ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো ঘুরে ফেরা দেখে। শুধু ফেসবুকে না, গুগলও করে। আপনি প্রথম আলো নিউজ পড়তেছেন, দেখবেন উপরে আপনার ওই প্রোডাক্টটা ঘুরতেছে অ্যাডভার্টাইজমেন্টে। এটাকে বলা হচ্ছে রিটার্গেটিং। এটা ই কমার্স সাইটে হয় না, এটা ই কমার্স সাইটের বাইরে সোশ্যাল মিডিয়া বা অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম গুলোতে হয়। আচ্ছা, আমরা কুইকলি যাই। এরপর হচ্ছে কি নেক্সট একটা এসেনশিয়াল প্রসেস হচ্ছে সার্চ ম্যানেজমেন্ট। সার্চ ম্যানেজমেন্ট হচ্ছে দুই রকমের। সার্চ একটা ই কমার্সের পারচেস প্রসেস কিরকম, মানে সার্চ একটা হচ্ছে উইদিন দ্য ই কমার্স সাইট সার্চ, আর হচ্ছে আউটসাইড দ্য ই কমার্স সাইট সার্চ। আউটসাইড দ্য ই কমার্স সাইট সার্চ মানে আমরা গুগল যা করি বা যে কোনো সার্চ ইঞ্জিনে যখন লিখি, আমরা নর্মালি ই কমার্স সাইটে গিয়ে যে ল্যান্ড করি, কিছু সময় থাকে যে আমি একদম জানি আমি এই প্রোডাক্টটা কিনবো অমুক ই কমার্স সাইট থেকে। হ্যাঁ, সে দারাজ থেকে কিনবো, আমি তখন daraz.com এ গিয়ে দেন আমি একটা প্রোডাক্ট ওটার ভিতরে সার্চ করি, সেটা হচ্ছে কি ই কমার্সের ভিতরে সার্চ। আর একটা হচ্ছে কি আমার এখন প্রয়োজন সে আমার একটা পার্টিকুলার ফোনের মডেলের, এই ফোনের মডেলের কাভার দরকার, ব্যাক কাভার দরকার, ব্যাক কাভার দরকার বা চার্জার দরকার, আমি চার্জার কিনতেছিলাম, তা আমি একটা পার্টিকুলার মডেলের ফোন দিয়ে বললাম এটার চার্জার দরকার আমার। তো এইটা আমি সার্চ সাধারণত করবো কোথায়, অনেক ক্ষেত্রে আমি এটা গুগলে সার্চ করবো। গুগলে সার্চ করলে ও আমাকে 8-10টা ই কমার্সের সাইটের লিংক দিবে। দেন আমি প্রথম দিক থেকে সাধারণত ক্লিক করা শুরু করি যে ওকে এইটাতে ক্লিক করলে যখন আমাকে নিয়ে গেল, গিয়ে দেখলাম অথবা.com বলে একটা সাইট, ওর মধ্যে এটা দেয়া আছে 280 টাকা বা 480 টাকা হোয়াট এভার দ্য প্রাইস। আমার পছন্দ হলো, আমি অর্ডার দিয়ে দিলাম। তার মানে দেখেন ই কমার্সটা একটা ব্যবসা পাইলো কোত্থেকে, গুগলের সার্চের রেজাল্ট থেকে। তাহলে কিভাবে গুগলের সার্চের রেজাল্ট পাইলো, কারণ তার লিস্টিংটা গুগল সার্চে আগে আসছে অন্যদের, যেই কারণে কাস্টমার তাকে সিলেক্ট করছে, অন্য কোনো কারণ নেই। তাহলে গুগলের সার্চে তাকে আগায় থাকতে হবে বিভিন্ন প্রোডাক্টের জন্য। এই আগায় থাকার জন্য একটা সাবজেক্ট আছে, একটা কাজ আছে, এটাকে বলা হচ্ছে এসইও। আপনারা নাম শুনে থাকবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে কি করে আমি বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে, বিভিন্ন প্রোডাক্টের নামের মাধ্যমে, কিওয়ার্ডের মাধ্যমে আমি গুগল সার্চ রেজাল্টে আমার ওয়েবসাইটের লিঙ্কটা সবার আগে আসে, বা টপ 3 এর মধ্যে আসে, বা টপ 5 এর মধ্যে আসে। এইটা করলে ই কমার্সের বিজনেসের সাকসেসের রেট বেড়ে যায়, কারণ মেজরিটি লোক তাদের কাছে চলে যাবে। সেকেন্ড সার্চটা যেটা, সেটা হচ্ছে ইন্টারনাল, যে আমি ওয়েবসাইটের ভিতরে যেন ঠিকমতো সার্চ করে পাই। যেমন চাল ডালে যদি আপনি যান, দেখবেন চাল ডালে গেলে, চালডাল.com এ গেলে ওখানে আপনি খুঁজতেছেন কথার কথা আটা, এখন সাইটটা ইংরেজি, এখন আপনি লিখতেছেন হচ্ছে গিয়ে আপনার খুঁজতে FLOUR ফ্লাওয়ার লিখতে হবে, আটা। এখন আপনার ফ্লাওয়ার চিন্তা করতেছেন, তাহলে ময়দা কি, ফ্লাওয়ার যদি আটা হয় তাহলে ময়দা কি, বা ময়দা যদি ফ্লাওয়ার হয় তাহলে আটা কি। এখন আপনি নর্মালি তাহলে এখন পারপ্লেক্সড হয়ে গেলেন, এবার আপনি সার্চ ঠিক মতো করতে পারলেন না, আপনার কেনাও হলো না, তার মানে চাল ডালের বিক্রি হলো না। এই জন্য চাল ডাল করবে কি, দেখবেন আপনি ফ্লাওয়ার লিখলেও সে ময়দা এবং আটা দুইটাই দিচ্ছে, আবার আপনি ATA অথবা ATTA আটা লিখলেও আপনাকে আটা এনে দিচ্ছে, ময়দা MOYDA লিখলেও আর হচ্ছে MAYDA লিখলেও আপনাকে ময়দা এনে দিচ্ছে। কারণ আপনি আসলে ভুল ঠিক বিভিন্ন বানানে টাইপ করতেই পারেন, ওর হচ্ছে কি বিক্রি করা উদ্দেশ্য, আপনাকে বানান শেখানোর উদ্দেশ্য না। সুতরাং ও আপনি যেই বানানেই দেন না কেন, যেভাবেই দেন না কেন, ওর কাজ হচ্ছে কি তাড়াতাড়ি প্রোডাক্টটা সার্চ করে আপনার সামনে নিয়ে আসা, সো দ্যাট ইউ এন্ড আপ বাইং দ্যাট। আপনি যাতে না পেয়ে বলেন না এদের কাছে আটাটা নাই, থাক তাহলে কিনলাম না, এর যাতে না হয়। তো এইটা হচ্ছে ইন্টারনাল সার্চ। ইন্টারনাল সার্চের আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যেটা ক্যাটাগরি ওয়াইজ বা এটা টোটালি ইনফরমেশন প্রেজেন্টেশন যাতে ভালো হয়, যত ভালো হবে, যত হেল্পফুল হবে কাস্টমারের জন্য, কাস্টমার তত বেশি সম্ভাবনা যে কিনবে, যত কিনবে তত আসলে ই কমার্সের ব্যবসা ভালো। তাহলে এটা এক্সটার্নাল সার্চ এবং ইন্টারনাল সার্চ, দুই ধরনের সার্চ ম্যানেজমেন্ট, এই দুটো, এইটা হচ্ছে একটা কি প্রসেস, এসেনশিয়াল প্রসেস। ওকে, দেন কামস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট। কন্টেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে এই যে আমরা যে প্রোডাক্ট লিস্ট করতেছি, বিভিন্ন প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতেছি, ছবি দিচ্ছি, আমি একটা সে কথা একটা টেবিল ল্যাম্প কিনবো, আমি ওয়েবসাইটে সার্চ করতেছি, টেবিল ল্যাম্পটা আসলে কতটুকু সাইজের আমি এটা বুঝতে পারতেছি না,
যে এটা কি আমার টেবিলের উপরে রাখলে বেশি ছোট হয়ে যাবে, আমার টেবিলে যে ফুলদানি আছে এই ফুলদানির চেয়ে ছোট হবে না বড় হবে, আমি বুঝতে পারতেছি না। আমি যখন ডিসকমফোর্টে থাকবো আমি আসলে এটা কিনবো না, এই রিস্ক আমি নিবো না। তাহলে ই কমার্স সাইটকে এটা সাকসেস পাইতে হইলে, এই বিক্রিটা সাকসেসফুলি করতে পারতে হইলে তাকে আগে থেকে প্রোফাইলে রেডি রাখতে হবে প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্টের ছবিটার সাথে যাতে একটা রিলেটিভ ছবি থাকে, যে একটা টেবিলের উপরে রেখেই ছবিটা তোলা, সো দ্যাট আমি টেবিলের মাপ তো আমি জানি যে এটা হচ্ছে কি এত ইঞ্চি হয়। কত ইঞ্চি হয় টেবিল জানেন? টেবিলের হাইট নরমালি টেবিলের সারফেসটা মাটি থেকে 30 ইঞ্চি হয়। হ্যাঁ, এই যে 30 ইঞ্চি টেবিল সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গেলে আসলে 30 ইঞ্চি টেবিলই পাবো নরমালি, এক্সেপশনালি কেউ খাটো বা লম্বা টেবিল না করলে। নর্মাল টেবিল সবই 30 ইঞ্চি। সেই যে 30 ইঞ্চি টেবিলের হাইট হয়, আমার যদি আমি দেখি যে টেবিল যতটুকু হাইট তার অর্ধেকের পরিমাণ হাইট টেবিলের উপরে আছে, তাহলে তো আমি আইডিয়া করতে পারবো যে আসলে টেবিল ল্যাম্পটা কত বড় বা ছোট। এই যে প্রোডাক্টকে প্রপারলি প্রেজেন্ট করতে গেলে কি কি ডেসক্রিপশন লাগবে, কি ধরনের ছবি লাগবে, সো দ্যাট পারচেজার্স বায়ার্স আর নট কনফিউজড, দে আর কনফিডেন্ট বিফোর বাইং আ প্রোডাক্ট। যত বেশি কনফিডেন্ট হবে তত বেশি আসলে পারচেজ করবে, কনফিডেন্স না হলে কেউ পারচেজ করবে না। এটা ই কমার্সের একটা প্রিন্সিপাল, একটা নীতি। সেই কারণে কন্টেন্ট ম্যানেজমেন্ট বিকামস ভেরি ইম্পর্টেন্ট। যে আমি যখন প্রোডাক্ট বা সার্ভিসকে লিস্ট করবো তখন এটা হচ্ছে কন্টেন্টটাকে আমার ম্যানেজ করতে হবে, এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট প্রসেস বলে এটাকে। দেন কামস ক্যাটালগ ম্যানেজমেন্ট। সরি আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, বিকজ আমার উদ্দেশ্য কি অ্যাটলিস্ট এই স্লাইডটা আজকে শেষ করতেই হবে, পরেরটা করতে পারলে ভালো হইতো, একই জিনিস স্লো হয়ে গেলাম আজকে। আচ্ছা যাক, অসুবিধা নেই, ইনশাল্লাহ কভার করা যাবে। সো এই জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, আপনাদের কোশ্চেন থাকলে আপনারা বললেন, আমি এই স্লাইডটা শেষ করার পরে কোশ্চেন বলেন। ক্যাটালগ ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে এই যে আমরা প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ লিস্ট করি, হ্যাঁ, যে এইটা হচ্ছে কি বেবি প্রোডাক্টস, এটা হচ্ছে কি ফ্যাশন প্রোডাক্টস, এটা হচ্ছে কি বিউটি প্রোডাক্টস, এটা হচ্ছে কি কিচেন প্রোডাক্টস। এই কিচেন প্রোডাক্টস এর মধ্যে কি আসলে আমার চাল ডাল থাকবে, না গ্রোসারির নাম আন্ডারে চাল ডাল থাকবে, কিচেনের আন্ডারে থাকবে হচ্ছে কি ছুরি কাঁচি বটি দাও শিল পাতা পোতা এগুলা জিনিসপত্র, হ্যাঁ, বা ওভেন, এই সমস্ত জিনিসপত্র থাকবে। তো এই যে প্রোডাক্টের, কারণ একটা কনজিউমার ওয়েবসাইট এখন সবার হচ্ছে টাইমের অভাব, প্রত্যেকটা মানুষের হচ্ছে গিয়ে কাস্টমার হচ্ছে টাইমের অভাব, এটাকে মাথায় রাখতে হবে আমাদেরকে। যেহেতু টাইমের অভাবের কারণে সে অনেক ঘাটাঘাটি করে একটা তার প্রয়োজনীয় প্রোডাক্টটা খুঁজে পাবে, তারপরে সে কিনবে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবে, ইট ইজ ভেরি আনলাইকলি। যেই কারণে তার জন্য প্রোডাক্ট খুঁজে পাওয়াটা যত সহজ করতে পারবো ই কমার্সে, তত বেশি সেল হওয়ার সম্ভাবনা হবে। তার মানে আমাকে প্রোডাক্ট ক্যাটাগরি গুলা ঠিক মতো ডিজাইন করতে হবে, কোন ক্যাটাগরি, যেমন একই প্রোডাক্ট মাল্টিপল ক্যাটাগরিতে কখনো কখনো থাকে, টু মেক ইট সাকসেসফুল। সো এইরকম করে যে ম্যানেজ করা, এইটাকে বলা হচ্ছে ক্যাটালগ ম্যানেজমেন্ট। অর্থাৎ ক্যাটালগ আমরা কি বলি, ক্যাটালগে আমরা দেখতে পাই যে কোথায় কি কি জিনিস আছে এর মধ্যে, তাহলে এটা একটা মেনু টাইপের। সো এইটা হচ্ছে কি ই কমার্সের ক্যাটালগ ম্যানেজমেন্ট বলে। সো দিস ইজ অ্যানাদার এসেনশিয়াল প্রোডাক্ট। প্লাস কি চেক আউট অ্যান্ড পেমেন্ট। যেটা হচ্ছে চেক আউট হচ্ছে কি আমরা সাধারণত কি করি, এগোরাতে বা স্বপ্নতে যখন যাই একটা ট্রলিতে করে নিয়ে যাই, লাস্টে গিয়ে সব এই বারকোড স্ক্যানার দিয়ে সব ইয়ে করে স্ক্যান করে করে একটা বিল ধরা যায়, তাই না? এইটাকে বলা হচ্ছে চেক আউট। বা হোটেলে যখন 3 দিন থাকলাম, 3 দিন 3 রাত থাকলাম, যখন বের হয়ে যাচ্ছি তখন ওই বিলিং কাউন্টারে গিয়ে আলটিমেটলি আমরা চেক আউট করি, ফাইনাল হিসাব করে আমরা টাকা পয়সা দিয়ে বের হয়ে যাই, এটাকে বলে চেক আউট। সেই চেক আউট হচ্ছে ই কমার্সের জন্য আমি অনেকক্ষণ ধরে ই কমার্সের সাইটে বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি ঘুরে ঘুরে 4টা প্রোডাক্ট সিলেক্ট করছি, এবার 4টা প্রোডাক্ট আমি ফাইনালি পে করে বের হয়ে যাব, এটাকে বলে চেক আউট প্রসেস। যদি এরকম ফাইনালি চেক আউট প্রসেস না থাকতো, আর যদি আমাকে প্রত্যেকটা প্রোডাক্ট সিলেক্ট করলে আগে কিনে রেখে দিতে হতো, তাহলে আমাকে একই কমার্স সাইটে 4টা প্রোডাক্ট কেনার জন্য 4 বার আমরা পেমেন্ট করতাম, which is very uncomfortable, which is very unfriendly. এই করলে ই কমার্সের বিজনেস হইতো না, দেখা যেত একটা প্রোডাক্ট কেনার পরে মানুষজন আলটিমেটলি ছেড়ে চলে যেত, সাইটটা ছেড়ে অন্য জায়গায় সরে যেত, তাহলে তো সেকেন্ড থার্ড ফোর্থ প্রোডাক্ট আর বিক্রি হতো না। যে কারণে চেক আউট প্রসেস থাকতে হয়, কিন্তু চেক আউট করাটা আবার যদি খুব কঠিন হয়, বেশি প্রসেস দিবে না, চেক আউটের আগে আমি নানান রকমের ইনফরমেশন চেয়ে বসতেছি, এনআইডির 2 পাশের ফটো দিতে বলছি, হ্যাঁ, আবার তাকে একটা রেকমেন্ডেশন লেটার আনতে বলছি যে দিস পারসন কোয়ালিফাইজ টু পারচেজ 2 কেজি আটা একসাথে, তাহলে আমার কোনোদিন চেক আউট হইতো না। আমি একটু এক্সেপশনাল করে বলতেছি জাস্ট মাথা ঢোকানোর জন্য, জাস্ট এইটা হচ্ছে গিয়ে বেশি কঠিন, অ্যাবনর্মাল কঠিন। বাট আমি যদি চেক আউটে একটা স্টেপ বেশি রাখি, তাও একটা সার্টেন পার্সেন্টেজ অফ কাস্টমার আসলে ওইখানে ড্রপ করে।
সো এটা একদম খুব খুব ইয়েতে okay, এটা খুব কমন একটা জিনিস যে চেকআউটে জাস্ট চেকআউটকে জাস্ট ইজি না রাখলে হ্যাঁ দেখা যায় কাস্টমার ড্রপ হয়। সো এই জন্য চেকআউট এবং পেমেন্টেরও ইজ থাকতে হবে। এই যে আমরা এই কারণে ক্যাশ অন ডেলিভারি রাখি আমাদের দেশের কনটেক্সটে, বিকাশ রাখতেছি, নগদ রাখতেছি, অন্য আরো যদি কোনো পেমেন্ট গেটওয়ে থাকে সেগুলো রাখতেছি। কেন? আমি চাই কোনো না কোনো ভাবে কাস্টমার যাতে না আটকায় পেমেন্ট করতে গিয়ে, সে যাতে সাফার না করে, সেজন্য পেমেন্ট করেই বের হয়। পেমেন্ট করে বের হইলেই তোমার সেল হবে, আর না করলে তোমার সেল হবে না। সো এইটা ইনশিওর করার জন্য পেমেন্ট প্রসেসটাকেও খুব স্মুথ রাখতে হয়। সো দিস আর দ্য প্রসেসেস দ্যাট আর ভেরি এসেনশিয়াল ফর এন ই-কমার্স সাকসেস। এর বাইরে তিনটা যে প্রসেস আছে, স্পেশালি ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট এন্ড ইভেন্ট নোটিফিকেশন, এগুলো মোস্টলি হচ্ছে কি ইন্টারনাল প্রসেস। ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট হচ্ছে কি যখন একটা অর্ডার প্লেস হয় তখন ন্যাচারালি এই অর্ডারটা যেমন আগে হইতো এখন কম হয়, অর্ডারটা যদি সিওডি হয় সেক্ষেত্রে অর্ডার ভেরিফিকেশনের একটা ব্যাপার থাকে যে যিনি অর্ডার করছেন সেই আন্দাজে একটা অ্যাড্রেস দিয়ে অর্ডার করে দিয়ে দিল 5,000 টাকার একটা প্রোডাক্ট। এখানে 5,000 টাকার প্রোডাক্টটা নিয়ে সে একটা মোবাইল অর্ডার করে দিল 25,000 টাকার মোবাইল ফোন অর্ডার করলো, অ্যাড্রেসটা দিল হচ্ছে গিয়ে 17/1 সামথিং 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 দিয়ে একটা অ্যাড্রেস দিয়ে দিল, ফিকটিশিয়াস অ্যাড্রেস। এখন আমার লোক মোবাইল টোবাইল প্যাকেট করে সুন্দর করে টেস্ট করে নিয়ে রওনা হইলো, দেখলো যে এই অ্যাড্রেসে ওই নামে কেউ নাই বা এই অ্যাড্রেসটি আসলে এক্সিস্ট করে না। এটা হইলে তার কি হবে? এই যে ডেলিভারি করতে গেল বা এগুলো কস্ট আছে, এভাবে করলে ই কমার্স বিজনেস খুব সাফার করবে। সেই জন্য সাধারণত সিওডি অর্ডারের ক্ষেত্রে অনেক ই কমার্সের নতুন কাস্টমারের ক্ষেত্রে পুরানো হয়ে গেলে আর বলে না, নতুন কাস্টমারের ক্ষেত্রে ভেরিফিকেশন করে। এখন ভেরিফিকেশনটা করতেছে কি ওয়েবসাইটে যখন অর্ডার করতেছে, মানে অন্য একটা টিম গিয়ে ভেরিফিকেশন করতেছে, টিম গিয়ে না, কল করে ভেরিফিকেশন। স্যার আপনি কি এই নাম্বার থেকে রেজিস্ট্রেশন করছেন, আপনি অমুক জিনিসটা অর্ডার করছেন, আপনি কি এটা অ্যাড্রেসটা কি এটাই ঠিক আছে, তাহলে কি আমরা পাঠাবো? এই ওয়েতে ভেরিফিকেশন করতেছে অর্ডারটা। সো এই যে অর্ডার রিসিভিং দেন ভেরিফিকেশন যেটা ইয়েস হইলো সেটা স্টোরে চলে গেল যে এই প্রোডাক্ট ডেলিভার করতে হবে, স্টোর থেকে যখন প্রোডাক্ট গেল ইনফরমেশন চলে গেল আরেক জায়গায়, হচ্ছে কি এটাকে প্যাকেজিং করতে হবে, ডেলিভারি পার্টনারের কাছে চলে গেল যে এটাকে পিক করতে হবে ওয়্যারহাউস থেকে, ডেলিভার করতে হবে অমুক জায়গায়। ডেলিভারি পার্টনার যখন ডেলিভারি করলো সে কনফার্মেশন করলো যে আমি ক্যাশ বুঝে পাইছি এবং ডেলিভারি ডান, আপনি আপডেট করলেন। এই যে একটা ওয়ার্কফ্লো, এই ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট ইজ এ ইম্পর্টেন্ট প্রসেস। যে ওয়ার্কফ্লোটা প্রপারলি ম্যানেজ হচ্ছে কিনা, ডিজাইন হয়েছে কিনা, এন্ড দেন প্রপারলি ওয়ার্কফ্লো ফাংশন করতেছে কিনা, একজনের পর একজনের কাজ ফাংশন হচ্ছে কিনা, এইটার একটা মনিটরিং একটা প্রসেস, এইটার একটা ম্যানেজমেন্ট প্রসেস। এটা ছাড়া ই কমার্স ফেল করবে। এন্ড ইভেন্ট নোটিফিকেশন, এই যে সে আমি অর্ডারটা বুঝে পাইছি, কনফার্ম হয়েছে, এটা একটা নোটিফিকেশন কাস্টমারকে দিতে হবে। নাহলে সে কি করবে? সে ভাববে ও আমি তো বুঝলাম না, অর্ডারটা যে দিলাম এটা কি গেল নাকি গেল না, ওরা কি দিবে নাকি দিবে না। আপনি যদি নোটিফিকেশন না পাঠান তাহলে কাস্টমার কনফিউজ থাকবে, সে হয়তো একই প্রোডাক্ট আরেক জায়গায় অর্ডার দিয়ে বসে থাকবে। আবার কাস্টমার অর্ডার দিল, সবকিছু দিল, আমার এটা ডেলিভারি কবে হবে এটা তো কাস্টমারকে জানাইতে হবে, ডেলিভারির জন্য রওনা হয়েছে এটা কাস্টমারকে জানাইতে হবে, কাস্টমার ডেলিভারি পাইছে এটা আমাদের জানতে হবে, কাস্টমারকে আমি কনফার্ম করবো যে আপনি ডেলিভারি বুঝে পাইছেন। এই যে বিভিন্ন ইভেন্ট ঘটনাগুলা, এই যে সিকোয়েন্সিয়াল ইভেন্টগুলো, এগুলোর নোটিফিকেশনটা একটা এসেনশিয়াল প্রসেস হিসেবে ধরা হয়। পিছনে মাল্টিপল পার্টনার থাকতে পারে, ভেন্ডর থাকতে পারে যারা ডেলিভারি করতেছে, আমার থার্ড পার্টি ডেলিভারি পার্টনার থাকতে পারে, ক্যাশ কালেকশন পার্টনার থাকতে পারে, ওয়্যার হাউসিং পার্টনার থাকতে পারে, সোর্সিং পার্টনার থাকতে পারে। তো এদের মধ্যে কোলাবোরেশন এন্ড ট্রেডিং ইজ আ কনস্ট্যান্ট রিলেশনশিপ। এইটাও একটা খুব এসেনশিয়াল প্রসেস অফ ই কমার্স। এইটা ছাড়াও একটা ই কমার্স আসলে সাকসেসফুলি রান করতে পারে না। স্কেল ই কমার্স আমি প্রথমেই বলে দিয়েছিলাম, যখন আমরা একটা বড় ই কমার্সের কথা চিন্তা করি তখন ই কমার্সে এই কোলাবোরেশন এন্ড ট্রেডিং তো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। এখন বলেন কারো কোনো কোশ্চেন, ক্লিয়ার হয়েছে কিনা প্রসেসগুলো? ক্লিয়ার হয়েছে প্রসেসগুলো? ইয়েস স্যার। জি স্যার। ঠিক আছে, এই স্লাইডটা করে আমরা ক্লাসটা আজকে মতো শেষ করব। আমি এর মধ্যে এইটা হচ্ছে গিয়ে আমরা বলছি হচ্ছে কি এসেনশিয়াল প্রসেসের আগে, তাই না? এখন যেটা বলতেছি সেটা হচ্ছে সাকসেস টুলস। এটা যে এসেনশিয়াল থাকতেই হবে এমন কোনো কথা না, বাট এইগুলোর উপরে সাকসেস ডিপেন্ড করে অনেক কিছু। যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটু আগে আমি আলাপ করছি যে গুগলে যদি আপনার প্রোডাক্ট দিয়ে কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনাকে আগে না পায় তাহলে আপনার কাছে ট্রাফিক আসবে কোত্থেকে? ট্রাফিক আসলে না ওটা কনভার্ট হবে, তাই না? তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ এ ভেরি কি টুল যেটা দিয়ে সাকসেস করা যায়।
সাকসেস আনা যায়। কনভার্সন রেট অপটিমাইজেশন, ওই যে পার্সোনালাইজেশন এন্ড প্রোফাইলিং এর কথা বললাম, পার্সোনালাইজেশন প্রোফাইলিং এর কথা বললাম, যেটা এইটা হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন, যে দেখা যে কিভাবে করে কি করলে আসলে কনভার্সন সবচেয়ে বেশি হয়। মানে আমার কাছে 100 জন ইউজার আসছে আমার ওয়েবসাইটে, প্রোডাক্ট দেখছে, তার মানে 100 জনই পারচেজ করবে তা কিন্তু না, 100 জনের মধ্যে হয়তো 10 জন পারচেজ করবে, সেক্ষেত্রে আমার কনভার্সন রেট হচ্ছে 10%। কিন্তু এই কনভার্সন রেটটাকে আমি 10% থেকে কি করে 15% নিব, সেটার জন্য দুইটা জিনিস করতে হয়। এক হচ্ছে কি পার্সোনালাইজেশন বাড়াই দিয়ে সবকিছু করে দিয়ে মানুষকে আরো বেশি পারচেজ করানোর জন্য চেষ্টা করতে হয়। আরেকটা হইতেছে কি আমাকে বিভিন্ন টেস্ট করতে হয়, যে আচ্ছা আমি যদি দেখি যে যারা এই যে পারচেজ বাটনটা এটা উপরে দিলে ভালো হয় না নিচে দিলে ভালো হয়, আমি যে প্রোডাক্ট অফারটা দিচ্ছি এটা কি বড় ব্যানার আকারে দিলে ভালো হয় না, যখন সে অর্ডার করতে যাবে তখন তাকে একটা কুপন দিলে বেটার হয়। এই যে বিভিন্ন রকমের অপশন, এই অপশনগুলোকে টেস্ট করতে হয় যে কোনটাতে আমার কনভার্সন বাড়ে। এই টেস্টিংটাকে বলা হচ্ছে এবি টেস্টিং। এই এবি টেস্টিংটা ইজ এ কনভার্সন রেট অপটিমাইজেশন প্রসেস। এই এবি টেস্টিং করে করে আমাকে আসলে প্রপার জায়গাটাতে যেতে হয় যে এইটাতে আমার মেজরিটি কাস্টমার কনভার্ট হয়, তাতে আমার ই কমার্সের কনভার্সন রেটটা অপটিমাইজ হতে থাকে, বাড়তে থাকে। তো এইটা একটা খুব বড় সাকসেস টুল, যেটা বিদেশে ইউজ হয়, আমাদের দেশে সিআরও আমি এখনো কাউকে ইউজ করতে দেখি না। দেন হচ্ছে কি অ্যানালিটিক্স বা ট্রাফিক অ্যান্ড কনভার্সন। এই যে আমার ওয়েবসাইটে আমি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে প্লাস গুগলের সার্চ থেকে প্রচুর পরিমাণ ট্রাফিক আনতেছি, অনেক লোক আসতেছে ওয়েবসাইটে, বাট তাদেরকে আমি যদি অ্যানালাইসিস না করি যে কোন এলাকা থেকে লোক বেশি আসছে, কোন জেন্ডারের লোক বেশি আসছে, যেটা আসছে তাদের মধ্যে কারা বেশি পারচেস করতেছে, আমি যদি অ্যানালিটিক্স ঠিক মতো জানি যে এক্স্যাক্টলি এই এজ গ্রুপ, এই জেন্ডার, এই লোকেশন আমার কাছ থেকে মোর কনভার্ট হয়, তাহলে আমি পরের অ্যাডভার্টাইজমেন্ট ফান্ড গুলা, পরের অ্যাডভার্টাইজমেন্ট বাজেট গুলা কোথায় স্পেন্ড করব, ওই পার্টিকুলার গ্রুপ অফ পিপলের কাছে স্পেন্ড করব, যাতে আমার সেলস বাড়ে। দ্যাট ইজ অ্যানাদার সাকসেসফুল। প্রমোশন এন্ড অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই না করলে, আমি যদি ফেসবুকে প্রমোট না করি, আমি যদি সোশ্যাল মিডিয়াতে প্রমোট না করি, গুগলে প্রমোট না করি, আমার কাছে ট্রাফিক এনাফ আসবে না। সো ট্রাফিক এনাফ না আসলে কনভার্সন এনাফ হবে না, তার মানে আমি সাকসেস পাবো না। সো প্রমোশন এন্ড অ্যাডভার্টাইজমেন্ট বলেন স্যার একটু ফেসবুকে প্রমোশনটা আসলে কি বা প্রমোট কিভাবে করে আদৌ এটা? ফেসবুকে যেটা হয় যে ফেসবুক কোম্পানির ইনকামটাই ওটাই, যে আমাদের এই যে আমরা এত এত ফেসবুকে যে নেশার মতো ইউজ করি, আমাদেরকে যে নেশার মতো ইউজ করানো হয়, এটা করানো হয় এই কারণে যে আমরা যত বেশি মানুষ যত বেশি ঘন্টা ফেসবুকে কাটাবো, ফেসবুক এই ঘন্টা হিসাবে ওর কাছে অ্যাডভার্টাইজাররা, ধরেন একটা ই কমার্স বিজনেস খুলতেছে, সে দারাজ ই কমার্স বিজনেস চালাচ্ছে, দারাজের তো কাস্টমারের কাছে জানাইতে হবে যে আমার কাছে এই প্রোডাক্ট পাওয়া যায়, এই প্রাইসে আছে, এরকম একটা ফেস্টিভ 11/11 ক্যাম্পেইন চলতেছে। এইটার জন্য ফেসবুককে দারাজ কিছু পয়সা দেয়, যে আমার এত লক্ষ ইমপ্রেশনের জন্য তুমি এত লক্ষ অ্যাড পোস্ট করবা, এত লক্ষ মানুষ যদি দেখে তাহলে তুমি এত ডলার পাবা, এটা ফেসবুক রেট করে দেয়। ফেসবুকের কাছে ছবি টবি দিয়ে দেয়, সবকিছু কনফিগার করে দেয়, ফেসবুক এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনাকে আমাকে দেখায়। আমরা যত ঘন্টা বেশি স্পেন্ড করব তত বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেখাইতে পারবে, ওর লাভ তত বেশি, দারাজকেও চার্জ করতে পারবে। এইটা হচ্ছে কি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট। আপনি দেখবেন যে ফেসবুকে আমরা যখন স্ক্রল করতেছি, ওর মধ্যে কিছু কিছু জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট আসে যেগুলোর উপরে লেখা থাকে ছোট্ট করে স্পন্সর্ড, ওইটা হচ্ছে কি ফেসবুক অ্যাড। ঠিক এরকম গুগল অ্যাডওয়ার্ডস এ অ্যাড দেয়, গুগলও অ্যাড দেয়, এরকম করে গুগলের অ্যাড আমরা দেখবেন প্রথম আলোতে দেখতেছি, বিভিন্ন দেখতেছি, এরকম গুগল অ্যাড নেটওয়ার্ক আছে। আবার হচ্ছে কি এরকম থার্ড পার্টি আরো অনেক রকমের টোটেম, এরকম অনেক রকমের অ্যাড নেটওয়ার্ক আছে যেগুলো এগুলো অ্যাড বিক্রি করে, অ্যাড্রেস স্পেস বিক্রি করে। স্যার এটা তো ইউটিউবেও তো হয় স্যার, অনেক ইউটিউবে হয়, হ্যাঁ ওইটাই তো গুগল মনিটাইজেশন করা মূলত আর কি, মনিটাইজেশন করা এক্স্যাক্টলি। হ্যাঁ, তার মানে এই সাইটগুলোর কি মূল ইনকাম হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সার্টেনলি মূল ইনকামে অ্যাডভার্টাইজমেন্ট থেকে, তবে কিছু প্রিমিয়াম সার্ভিস আছে এদের কিছু প্রিমিয়াম সার্ভিস আছে ফেসবুকে, গুগলে, এদের কিছু প্রিমিয়াম সার্ভিস আছে যেখান থেকে ওরা ইনকাম করে, বাট মেজর ইনকাম অ্যাড থেকে। আমরা যে জুমে ক্লাস করতেছি এখানে কিন্তু কোনো অ্যাড দেখতেছি না, তাহলে এদের ইনকামটা কি কোন দিক বলেন, থেকে? কারি টাকা জুম নিয়ে যাচ্ছে আইসিআইবি থেকে, আমার জুম অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে আমি পে করি বোধহয় $18.99 $19 পে করি প্রত্যেক মাসে আমার পার্সোনাল জুম অ্যাকাউন্ট। আমরা তো কোনো পে করি না, তাহলে এটা না কিছু কারণ আপনারা তো মিটিং সেট করেন না, আপনারা তো 1 ঘন্টার বেশি মিটিং 4 জনের বেশি পার্টিসিপেন্ট দিয়ে করেন না, বাট আমার তো 16-17 জন নিয়ে মিটিং করতে হয় ঘন্টার পর ঘন্টা, তো আমাকে পে করতে হয়। জুম আমাকে ওটা ফ্রি দেয় না, ইনিশিয়াল 1 ঘন্টা ফ্রি দেয়, তারপরে আর ফ্রি দেয় না, 40 মিনিট ফ্রি দেয়।
আপনাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনারা 40 মিনিট মিটিং করতে পারেন আসলে। 40 ICAD মিনিট আর কতজন? এটা ম্যাক্সিমাম ফ্রিতে কতজন লিমিট আছে? সম্ভবত 2 জন পর্যন্ত আনলিমিটেড। 40 যে 2 জনের বেশি হয় পার্টিসিপেন্ট, তাহলে 40 মিনিট হচ্ছে লিমিট। বাট আমার জুমে আমি হোস্ট করতে পারি, 100 জন হোস্ট করতে পারি, ফর 8 ঘন্টা হোস্ট করতে পারি, বিকজ আই পে। ওইটা হচ্ছে জুমের ইনকাম, বিলিয়ন ডলার ইনকাম করছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। Okay, so personalization and UI UX. Personalization we have already discussed. UI UX টা কি? User interface and user experience. যে এই যে আমরা A/B টেস্টিং এ বললাম যে কি ধরনের ইন্টারফেস হইলে, কি ধরনের ইউজার এক্সপিরিয়েন্স হইলে, ইউজার যদি বামে বাটন পায় তাহলে কি হবে, ডানে বাটন পেলে কি হবে, এই ডিজাইনগুলো কত ভালো হয়, কত ইজি করে ওয়েবসাইটটাকে, তার উপরে ওয়েবসাইটের সাকসেস অনেক সময় ডিপেন্ড করে। ওকে, আর লাস্টে হচ্ছে কি সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট সাপোর্ট। এইটা অ্যাপার্ট ফ্রম অ্যাডভার্টাইজমেন্ট, দেখা যায় যে প্রত্যেকটা প্রোডাক্টের বা ভালো ভালো ব্র্যান্ডের দেখবেন সোশ্যাল মিডিয়া পেজ থাকে, ওখানে ওই প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিতে থাকে, কমেন্ট পাইতে থাকে, কমেন্টের রিপ্লাই দিতে থাকে, আবার অনেক জায়গায় গ্রুপ থাকে, ফোরাম থাকে, যে জায়গায় গেলে আপনি অ্যাজ এ কমপ্লেইন দিতে পারেন, কমপ্লেইনের উত্তরটা সবাই দেখতেছে বা আপনি পাচ্ছেন, ডিসকাশন হচ্ছে এই প্রোডাক্টটা কি ভালো না, এই প্রোডাক্টটা খারাপ, এরপরে কোনো মডেল আসবে কিনা, নতুন মডেল কবে আসবে, এই যে কোশ্চেন অ্যান্সার গুলো হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, এতে কাস্টমার লয়ালিটি বাড়তেছে, কাস্টমারের স্টিকিনেস বাড়তেছে, এই স্টিকিনেস বাড়ার ফলে ব্যবসা বেটার হইতেছে। সো দ্যাট ইজ অ্যানাদার সাকসেস টুল ফর ই-কমার্স বিজনেস, যেখানে আপনি সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল গ্রুপস, এঙ্গেজমেন্ট, সাপোর্ট, এই জিনিসগুলোকে এনশিওর করতে পারেন। স্যার রেডিট কি লাস্টেরটার একটা এক্সাম্পল হতে পারে, সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট এন্ড সাপোর্ট? রেডিট, আমি খুব ভালো ডিটেল জানি না রেডিট সম্পর্কে। হতে পারে, রেডিটটা আমি সম্ভবত শুনছি, রেডিট নিয়ে আমি কখনো আসলে ওরকম ভাবে লুচ্ছু করিনি। রেডিটটা মেইনলি কি করে? রেডিটটা মেইনলি স্যার আমি যে কোনো টপিকে, যে কোনো প্রোডাক্ট হতে পারে বা যে কোনো ইস্যু হতে পারে, বিভিন্ন মানুষ হচ্ছে কোশ্চেন পোস্ট করে, এরপর সেটা যে এক্সপার্ট সে হচ্ছে একটা অ্যানসার দেয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি কিছু আছে ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি যারা নিজেরা রিভিউ সাইটের মতো কাজ করে, এটা একটা। বাট তারা যদি ব্যাকড বাই দ্য অরিজিনাল কোম্পানিজ হয়, তাহলে সেটা হবে হচ্ছে কি এইটা, যে এনগেজমেন্ট এনশিওর করতেছে। ওকে, ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন? নাহলে আজকে এই পর্যন্ত রাখবো। কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। 10টা 10 বেজে গেছে, তো আমি জাস্ট অফিস ছাড়তে হবে। আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে বৃহস্পতিবার ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ক্লাস কি শেষ? না জি, না ক্লাস স্যার, শেষ। ব্রেক দিছে স্যার, আজকে একটু ব্রেক দিছে। হ্যাঁ, আজকে তো খেতে রাকিবুল ভাই অনেক ভালো পড়ছে, সেই জন্য স্যার আবার আসতেছে রাকিবুল ভাইকে পড়ানোর জন্য। Recording stopped. না না স্যার ডিনার করতে কিছু তো আসবে বলছে। না না, আমরা বুঝতেছি ইদানিং ঘন ঘন ভালো ভালো বোঝা হচ্ছে, ব্যাপার কি? বুঝে আচ্ছা, পড়াই ফেলতেছে এখতিয়ার ভাইয়ের খবর আছে? ওকে কিন্তু মিস করতেছি, দেখি না বা শুনি না। উনি তো বাড়িতে গেছে শুনলাম, মাউস তো লাগে না আমার। আচ্ছা যাক, সাইদুল ভাই বলছেন। ঠিক আছে, ওকে, তাহলে ক্লাস বন্ধ করে দিলাম। হ্যাঁ, কেন? ভালো বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।